হয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি 2024-এর 45 ডেজের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জে। আজকের চ্যালেঞ্জে আমাদের ক্লাস হচ্ছে আইসিটি। এই আইসিটি অনেকের ভয়ের কারণ, তবে কোনো চিন্তা করো না, তোমাদের এই ভয়ের কারণ দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই 45 দিনেই। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের সংখ্যা পদ্ধতি অংশটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। একদম সংখ্যা পদ্ধতির কিছু কনসেপ্ট ক্লিয়ার, সৃজনশীল আলোচনা এবং এমসিকিউ আলোচনা সহ সব কিছু আলোচনা হবে আজকের ক্লাসে। সো আশা করছি তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো আমরা ক্লাসটা শুরু করব। পুরো সময় জুড়ে আমি হাবিবুল্লাহ তোমাদের সাথে থাকবো। তো এখন যদি আমরা একটু দেখি যে আমাদের এই যে আজকের আলোচনা সংখ্যা পদ্ধতিতে আমরা কি কি জিনিস আলোচনা করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা প্রথমে খুবই ফাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবো, তার পরবর্তীতে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ আমরা আলোচনা করব। যে প্রশ্নগুলো একটু ট্রিকি, যে প্রশ্নগুলো খুব বেশি আসে সেটা আমরা আলোচনা করব, এবং সংখ্যা পদ্ধতিতে কোন 2টা বা 3টা টপিক পড়লে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবা সেটাও আমরা আলোচনা করবো আজকের ক্লাসে। সো বুঝতেই পারছো ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। সেজন্য ক্লাসটা শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও এবং তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে নিয়ে আসো আমাদের এই ক্লাসে। আমরা ইনশাল্লাহ সবাই একসাথে ক্লাসটা শুরু করব। তো চলো আমরা দেখি যে আমরা আজকের ক্লাসে কি কি আলোচনা করব, আমাদের আজকের আলোচ্য সূচিটা কি। তো দেখো, আমাদের প্রথমেই আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে। সংখ্যা কি, সংখ্যার সাথে অঙ্ক আছে, অঙ্ক কি, এই সংখ্যা পদ্ধতির ইতিহাস, এটা কীভাবে সংখ্যা পদ্ধতিটা আসলে আসছে সে সম্পর্কে আমরা দেখব। সংখ্যা পদ্ধতি প্রকারভেদটা কি, কেমন, এটার কয়েক রকমের প্রকারভেদ আছে। এক সময় আমরা দেখি 2 প্রকার, আবার আছে 4 প্রকার। যেন এটা যেন প্যাচ না লাগে সেটাও আমরা আজকের ক্লাসে দেখব। তাছাড়াও র্যাডিক্স পয়েন্ট কি, এমএসবি কি, এলএসবি কি, সংখ্যা পদ্ধতির রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সে সম্পর্কে আমরা দেখব। অন্যভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা এখন অনেকের কাছে কঠিন মনে হয় যে আমরা 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি, 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 10 ভিত্তিক এবং 16 ভিত্তিক, কিন্তু এছাড়াও পরীক্ষায় দেখবা প্রশ্ন আসে 3 ভিত্তিক, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এবার গত বছরে 2023 সালে কিন্তু এই প্রশ্ন এসেছিল। তো এইরকম টাইপের প্রশ্ন আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে সমাধান করব, এবং মূল নিয়মে যোগ বিয়োগ আমরা দেখব। তাছাড়া চিহ্নযুক্ত সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এই অধ্যায়ের মধ্যে, সেই টপিকটা নিয়ে আমরা বেশি আলোচনা করব আজকে। তাছাড়াও কোড জিনিসটা সম্পর্কে আলোচনা করব, যেটা ক, খ নাম্বার এবং এমসিকিউতে বেশি এসে থাকে। সর্বশেষ আমাদের এমসিকিউ ও সৃজনশীল আলোচনা করব। তো আজকের এক ক্লাসে তুমি কত কিছু পেয়ে যাচ্ছ বুঝতেই পারতেছো। সো অবশ্যই কোমরে গামছা বেঁধে কিন্তু বসে যাও টেবিলে। যে জিনিস নোট করার প্রয়োজন নোট করে ফেলো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, অন্য কোথাও মনোযোগ দেওয়া যাবে না। এবং যারা এখনই তোমার ফ্রেন্ডকে মেনশন করো নাই, ফ্রেন্ডদের মেনশন করে নিয়ে আসো, আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শুরু করব। এই 45 ডেজের মধ্যে আমাদের আইসিটি ক্লাসগুলোতে যদি প্রত্যেক ক্লাসে তুমি অ্যাটেন্ড করো এবং প্রত্যেকটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমার আইসিটির ভয় কেটে যাবে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে আমরা প্রথমে আলোচনা করব কি জিনিস নিয়ে, দেখো সংখ্যা ও অঙ্ক কি জিনিস, এই জিনিস নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা কারা কারা যুক্ত হয়ে গেছে আমি সেটা একটু দেখি, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো আমি যদি এখানে একটু দেখি তোমরা কারা কারা যুক্ত হয়ে গিয়েছো। ওকে, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে। যারা এখনো মেনশন করো নাই, ফ্রেন্ডদের কিন্তু মেনশন করে দাও দ্রুত এবং শেয়ার করে রাখো। তো চলো আমরা প্রথমে আলোচনা করব সংখ্যা জিনিসটা কি। দেখো, সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাপ এবং পরিমাণ করার কাজে ব্যবহার করা হয়। যেমন তোমাকে যদি বলি যে তোমার এইচএসসি পরীক্ষার আর কয়দিন বাকি আছে, তুমি হয়তো বললা ভাই 52 দিন, এরকম একটা সংখ্যা গণনা করে 52 দিন, এটা কি একটা গণনার কাজে ব্যবহার করলে কি 52। এই 52 এটা একটা সংখ্যা, কিন্তু এই 52 এর মধ্যে 5 আর 2 এই দুটো কি, এই দুটো হচ্ছে অঙ্ক। তার মানে অঙ্ক হচ্ছে সংখ্যার ক্ষুদ্রতম একক, কারণ অঙ্কগুলো নিয়েই আমাদের সংখ্যা হয়েছে। এই 52 সংখ্যাটা আসছে কিভাবে, 5 আর 2কে নিয়েই তো 52 সংখ্যাটা আসছে। তার মানে আমরা বলতে পারি কি, আমাদের এই 5 আর 2 এই দুইটা হচ্ছে অঙ্ক, আর 52 এটা হচ্ছে আমাদের সংখ্যা।
তো চলো আমাদের সংখ্যার অঙ্ক নিয়ে আলোচনা শেষ, আমরা এখন আলোচনা করব সংখ্যা পদ্ধতির ইতিহাস। এই যে তুমি বলে ফেললা তোমার পরীক্ষার আর 52 দিন বাকি, বা তুমি বলে ফেললা তোমার হাতে 5টা আঙ্গুল, তুমি বলে ফেললা তুমি টেস্ট পরীক্ষায় আইসিটিতে 90 পেয়েছো, এই যে 90 বলে ফেললা। যখন এই 90, 52, 5 এই সব জিনিস আসে নাই, আবিষ্কার হয় নাই, তখন মানুষ কেমনে এসব বলতো? যে মানুষ কিভাবে বলতো যে আমার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে, কারণ 5 বলে তো কোনো শব্দই ছিল না। তো এটা কিভাবে আসছে? তো মানুষ আগে এইভাবে হিসাব করতো আঙ্গুল দিয়ে। মনে করো তার কাছে হচ্ছে কি বলবো 5 বস্তা চাউল আছে, সে বলবে যে আমার কাছে এতগুলো চাউল আছে, এরকম ভাবে দেখাবে। তার মানে বুঝবো 1 2 3 4 5, মানুষ তখন এইভাবে বুঝতো। তার মানে মানুষ আঙ্গুলের মাধ্যমে হিসাব করতো প্রাচীনকালে। পরে যখন দেখতেছে যে না, এটাতে একটা লিমিটেশন আছে, যখন 40 বস্তা 50 বস্তা হয়ে যাবে, তখন কিভাবে দেখাবে? এতগুলো আঙ্গুল তো মানুষের নাই। তো সেজন্য পরবর্তীতে মানুষ বিভিন্ন নুড়ি পাথর এইসব জিনিস ব্যবহার করা শুরু করে, নুড়ি পাথর এইসব জিনিস ব্যবহার করা শুরু করে। তার মানে এই নুড়ি পাথর দিয়েও কিন্তু আমরা প্রকাশ করতে, মানে মানুষ আগে প্রকাশ করেছে। এর পরবর্তীতে ওইটারও লিমিটেশন আসে, আস্তে আস্তে মানুষ চিহ্ন, প্রতীক, সংখ্যা এইসব ব্যবহার করা শুরু করে। তার মানে এইভাবে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা আসছে। এখন আমরা মানুষেরা বলতে পারি 100 200 300 400 500 এসব কিছু আমরা কিন্তু এখন বলতে পারি। তো এইভাবে আসলে আমাদের সংখ্যা পদ্ধতিটা এসেছিল। এখন এই সংখ্যা পদ্ধতি যদি আমরা দেখি কাকে বলে, এই সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ বা গণনা করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা প্রকাশ করা বা গণনা করার পদ্ধতি। যেমন আমি বললাম আমার পরীক্ষার আর 52 দিন বাকি আছে, আমি বললাম আমি 90 মার্ক পেয়েছি, এই যে গণনা করলাম, এটাই হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। এটা প্রকাশ করার পদ্ধতিটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা প্রধানত 2 প্রকার। এই যে যখনই আসবে যে প্রধানত কয় প্রকার, দেখো কথাটা কি, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার, যদি প্রধানত কথাটা আসে তাহলে তুমি লিখবা 2 ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এটা যেন মাথায় থাকে। এরপর আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা যদি তুমি মনে রাখতে হয় যে যেই সংখ্যা পদ্ধতি অঙ্কগুলোর মান তার পজিশনের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যদি তোমাদেরকে একটু বুঝাই। মনে করো তোমরা ছোটবেলায় স্থানীয় মান পড়ছো না? পড়ছো তো। মনে করো এখানে আছে 252, তাহলে দেখো এটা এককের ঘরে আছে মানে 2, এটা দশকের ঘরে আছে মানে কত? 50, এটার সাথে 10 গুণ হয়। এটা শতকের ঘরে আছে মানে এটার সাথে 100 গুণ হয়, তার মানে 2 এর সাথে 100 গুণ হলে 200। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, 2 এককের ঘরে ছিল বলেই সেটা 2 হয়ে গেছে, কিন্তু 2 শতকের ঘরে আসার কারণে 200 হয়ে গেছে। তার মানে দেখো 2 এর পজিশনটা জাস্ট এখানে চেঞ্জ হয়েছে। এটা এককের পজিশনে ছিল, এটা শতকের পজিশনে আসছে। পজিশন চেঞ্জ করার কারণে এই 2 দেখো 200 হয়ে গেছে। তার মানে পজিশনের উপর ভিত্তি করে এদের মান চেঞ্জ হয়, তাহলে সেগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে আমরা মানুষের যেগুলো ব্যবহার করতে সেগুলো কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি বুঝতে পেরেছো? এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটি অঙ্কের মান বের করতে 3টা মানের প্রয়োজন পড়ে। সেই 3টা মান কি কি? অঙ্কগুলোর নিজস্ব মান, এবং এদের বেস বা ভিত্তি, এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সামনে আমরা বেস বা ভিত্তি সম্পর্কে আলোচনা করব, এবং অঙ্কগুলো স্থানীয় মান। এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এবং খ নাম্বারের জন্য আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলোর মান কয়টি মানের উপর নির্ভর করে? 3টি। সেই 3টি মান কি কি? অঙ্কগুলোর নিজস্ব মান, অঙ্কগুলোর বেস বা ভিত্তি, এবং অঙ্কগুলির স্থানীয় মান। এর পরবর্তীতে আমরা আলোচনা করব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এখানে হচ্ছে অঙ্কগুলির মান তার পজিশনের উপর নির্ভর করে না। যেমন আমরা একটু আগে দেখলাম 2 এককের ঘরে থাকার কারণে সেটা 2 হয়ে গেছে, কিন্তু 2 শতকের ঘরে যাওয়ার কারণে সেটা 200 হয়ে গেছে। এখন আমাদের এমন কিছু সংখ্যা পদ্ধতি আছে যে সংখ্যা পদ্ধতিতে এরকম কোনো পজিশনের উপর নির্ভর করে মান বাড়ে কমে না। যেমন মায়ান সংখ্যা, রোমান সংখ্যা, ট্যালি চিহ্ন, এইসব জিনিস। যেমন রোমান সংখ্যা যদি আমরা দেখি, রোমান সংখ্যায় দেখো এটা হচ্ছে 4, এটাকে বলা হয় কি? 4। আবার এটাকে বলা হয় 5। দেখো 5 এর চিহ্ন কিন্তু আবার 4 এর মধ্যেও আছে। তার মানে এগুলো আসলে পজিশনের উপর নির্ভর করে এদের মানটান চেঞ্জ হয় না। এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আসো আমরা আলোচনা করব র্যাডিক্স পয়েন্ট কি, এমএসবি কি, এলএসবি কি, ক নাম্বার এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। র্যাডিক্স পয়েন্ট, এমএস, আমি কিন্তু বলে দিচ্ছি কোন কোন টপিক কিসের জন্য গুরুত্বপূর্ণ। র্যাডিক্স পয়েন্টটা কি?
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করা হয়। ভাই আপনি কি বলছেন কিচ্ছু বুঝি নাই, বুঝার দরকার নাই, আমি এখন উদাহরণ দেব, তখন একদম পুরা পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আর এমএসবি এলএসবিটা কি সেটাও আমরা এখন দেখব। দেখো এখানে আমি একটা সংখ্যা লিখলাম, কত লিখলাম? 951.856, এই সংখ্যাটা আমি এখানে লিখলাম। এখন এখানে এই যে দশমিকটা আছে, দশমিকের বাম পাশের সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর দশমিকের ডান পাশের সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। তার মানে এই বাম পাশের সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান পাশের সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে আলাদা করা হয়েছে কি দ্বারা? এই পয়েন্টটা দ্বারা না? এই দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যাকে আলাদা করা হয়েছে এই পয়েন্ট দ্বারা। যেই পয়েন্ট দ্বারা আলাদা করা হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলবো আমরা? রেডিক্স পয়েন্ট। এখন তুমি একটু সংজ্ঞাটা পড়ো। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করা হয়। এখন ক্লিয়ার হয়ে গেছো না? ক্লিয়ার। এখন আসো এমএসবি জিনিসটা কি। এমএসবি হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এর একদম বাম পাশে যে বিটটা, একদম সর্ববামে যে বিটটা আছে বা যে মানটা আছে, সেটাকে বলা হয় এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবচেয়ে দামি অঙ্ক যেটা বা সবচেয়ে গুরুত্বের অঙ্ক যেটা, সেটা হচ্ছে আমাদের এই 9 বা হচ্ছে এই সবচেয়ে বাম পাশে। এখানে যে 9 হবে তা না, এখানে 1 0 অনেক কিছু হতে পারে, বাট সবচেয়ে বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমএসবি, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এজন্য দেখো বলা আছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার সর্ববামের বিটকে বলা হয় এমএসবি, আর সর্বডানের বিটটাকে বলা হয় এলএসবি, মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, সো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট, রেডিক্স পয়েন্ট, এই তিনটা জিনিস কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা আলোচনা করব আমাদের বেস বা ভিত্তি জিনিসটা কি। দেখো আমরা মানুষেরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, আমরা যেই জিনিসই ব্যবহার করি না কেন, আমরা কিন্তু 0 থেকে 9 এর বাইরে কিছু ব্যবহার করি না, করি না। কিন্তু তুমি বলো যে, তুমি বললা যে ভাই আমি একটা সংখ্যা বলি আপনাকে, যেমন 7777, এরকম একটা বললা যে ভাই বড় একটা সংখ্যা বললাম, আপনি বলবেন 0 থেকে 9 এর বাইরে ব্যবহার করি না। তুমি দেখো তুমি বললা যে 7777, এই যে অঙ্কটা সংখ্যাটা বললা তুমি, যে 7777, এখানে দেখো যতগুলা অঙ্ক ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু 0 থেকে 9 এর মধ্যেই আছে। তার মানে আমরা মানুষরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে সবকিছুই 0 থেকে 9 এর মধ্যে। আর বলতো 0 থেকে 9 এর মধ্যে অঙ্ক আছে কয়টা? 0 থেকে 9 এর মধ্যে অঙ্ক যদি গণনা করো 10টা অঙ্ক আছে। 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা অঙ্ক আছে। তার মানে আমরা বলবো আমাদের এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। তার মানে বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক যতটি, তার বেস বা ভিত্তি তত। এখন তুমি বলতে পারো ভাই এই বেস বা ভিত্তি পড়ার দরকার কি, এটা তো 10ই থাকবে সবসময়। না, কারণ কম্পিউটার সে কিন্তু মাত্র 2টা অঙ্ক ব্যবহার করে। জানো আমরা মানুষরা 10টা অঙ্ক ব্যবহার করি, কিন্তু কম্পিউটার মাত্র 2টা অঙ্ক ব্যবহার করে। সেটা কি জানো? 0 আর 1। এই 0 আর 1 ছাড়া সে কিছুই ব্যবহার করে না। তাহলে কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তার ভিত্তি কত? তাহলে 2, কারণ তার মৌলিক অঙ্ক 2টি। এরকম অনেক মৌলিক অঙ্ক থাকে, অনেক সংখ্যা পদ্ধতি থাকতে পারে আর কি। যাই হোক, আমরা ভিত্তিটা বুঝতে পেরেছি যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, মৌলিক অঙ্ক যতটি থাকবে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তিও কত হবে? ততই হবে। এখন আছো কোন সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 10টি হলে তার ভিত্তি হবে 10। কোন সংখ্যা পদ্ধতি, এই যে যেমন হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটা প্রকাশ করব কিভাবে, যেমন আমরা যদি এখানে আমি 3টা সংখ্যা পদ্ধতির কথা বলতেছি। একটার ভিত্তি হচ্ছে 10, যেটা আমরা মানুষেরা ব্যবহার করি। একটার ভিত্তি হচ্ছে 2, যেটা কম্পিউটার ব্যবহার করে। আর একটার ভিত্তি 8, মনে করে এটা অন্য কেউ ব্যবহার করে। এই 3টা সংখ্যা পদ্ধতি। এখন আমি এখানে লিখলাম 22। এখন তোমাকে বলা হচ্ছে এটা কোন সংখ্যা পদ্ধতি আছে, একটু প্যাচে পড়ে যাবে না? এটা কি দশমিকে আছে, মানে 10 ভিত্তিকে আছে, না 8 ভিত্তিকে আছে? আমি কেমনে বুঝবো? এই ভিত্তিটা বোঝানোর জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে, এটা যেই ভিত্তিতে আছে সেই ভিত্তিটা এখানে লিখে দেওয়া হয়। তার মানে ও এটা 8 ভিত্তিকে আছে। এই 22টা কোন কয় ভিত্তিকে আছে? 8 ভিত্তিকে আছে। তার মানে ভিত্তিটাই ব্র্যাকেটের পরে এই সাবস্ক্রিপ্ট আকার অর্থাৎ নিচে লিখে দেওয়া হয়। সো এটা হচ্ছে আমাদের ভিত্তি প্রকাশ করার নিয়মটা হচ্ছে এইরকম। যেমন এখানে 576, এটা আমাদের ব্র্যাকেট দিয়ে সামনে 10 লিখে দিয়েছে, মানে এটা হচ্ছে 10 ভিত্তিক একটা সংখ্যা। তার মানে ভিত্তি জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আসলে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এখন তুমি বলতে পারো ভাই একটু আগে আমরা পড়াছিলেন সংখ্যা পদ্ধতি 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো
আরো প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদটা হচ্ছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। দেখো ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি অনেক প্রকার হতে পারে, 2 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, বলতেই থাকতে পারো, শেষ হবে না। কিন্তু আমাদের বইতে 4 প্রকার আলোচনা করা হয়েছে। সো আমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, আমরা বলবো 4 প্রকার। সেই 4 প্রকার কি কি? প্রথমটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। মনে রাখবা দশমিক মানে যে পয়েন্ট থাকবে, দশমিক থাকবে এরকম না, এটা নামটাই দশমিক। দশমিক সংখ্যা পদ্ধতি, এটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিও বলা হয় অথবা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে। এছাড়াও আমাদের আছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যেটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, যেটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই 4টা ভিত্তিক সংখ্যা পদ্ধতি আমাদের বইতে আলোচনা করা আছে। তো এই জন্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে সংখ্যা পদ্ধতি প্রধানত কয় ভাগে ভাগ, তুমি বলবা 2 ভাগে। যদি আসে বেস বা ভিত্তির উপর ডিপেন্ড করে কয় ভাগে, তখন তুমি বলবা 4 ভাগে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির হিসাব নিকাশ। এখন সংখ্যা পদ্ধতির গুলো আমরা যদি একটা চার্ট দেখি, এই যে দশমিক সংখ্যা হচ্ছে যেটার মৌলিক অঙ্ক 10টি, বাইনারি সংখ্যা হচ্ছে যেটার মৌলিক অঙ্ক 2টি, অক্টাল হচ্ছে যেটার মৌলিক অঙ্ক 8টি, হেক্সাডেসিমেল হচ্ছে যেটার মৌলিক অঙ্ক 16টি। এখন আসো মৌলিক অঙ্ক 10টি হলে ভিত্তি কত হবে? 10। মৌলিক অঙ্ক 2টি হলে ভিত্তি কত হবে? 2। মৌলিক অঙ্ক 8টি হলে ভিত্তি হবে 8। মৌলিক অঙ্ক 16 হলে ভিত্তি হবে 16। তো এখন আসো অঙ্কগুলো কি আসলে? এই যে মৌলিক অঙ্ক 10টি, এটা আসলে আমরা মানুষরা যেটা ব্যবহার করি সেটা দশমিক সংখ্যা পদ্ধতি। দেখো 10টি কি কি? 0 থেকে 9 পর্যন্ত। দেখো এখানে মোট 10টা অঙ্ক আছে। এর পরবর্তীতে যদি তুমি দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি 2, মানে এর মৌলিক অঙ্ক 2টি কি কি? 0 আর 1। অক্টালে এখানে 8টা মৌলিক অঙ্ক, সেটা কি 0 থেকে 7 পর্যন্ত, এখানে 8টা মৌলিক অঙ্ক আছে। হেক্সাডেসিমেলে দেখো 0 থেকে 9 পর্যন্ত, এখানে কয়টা মৌলিক অঙ্ক বলো তো? 0 থেকে 9 পর্যন্ত এখানে হচ্ছে আমাদের 10টা মৌলিক অঙ্ক। কয়টা মৌলিক অঙ্ক? 0 থেকে 9 পর্যন্ত আমাদের 10টা মৌলিক অঙ্ক। তার পরবর্তীতে দেখো আমাদের এ বি সি ডি ই এফ আরো 6টা ব্যবহার করা হয়েছে, তার মানে মোট 16টা হলো। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই 9 এর পরে 10 ব্যবহার করে নাই কেন? তারা তো 0 থেকে 9, তারপর 10, 11, 12, 13, 14, 15, 16 এভাবে ব্যবহার করতে পারতো, তারা সেটা কেন করে নাই? কারণ দেখো 10 ব্যবহার করলে কি লেখা লাগতো? 1 আর 0। 1 আর 0 কিন্তু মৌলিক না, কারণ দেখো উপরে অলরেডি 0 ব্যবহার করা হয়েছে, 1ও ব্যবহার করা হয়েছে, এই জন্য 1 0 ব্যবহার করে না। এই জন্য 9 এর পরে এ বি সি ডি ই এফ পর্যন্ত এই মোট 16টা হচ্ছে আমাদের অঙ্ক। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা বলো এই সংখ্যা পদ্ধতি পর্যন্ত তোমাদের সবকিছু ক্লিয়ার কিনা, সেটা আমাকে একটু জানাও যে জি ভাই এতটুকু আমি বুঝতে পেরেছি। এতটুকু জিনিস তুমি ক্লিয়ার কিনা? যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করো নাই সবাইকে মেনশন করে নিয়ে আসো, আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে একসাথে ক্লাস করবো। হ্যাঁ, হেক্সা হচ্ছে 16, আমরা শামীম রাজা বলতেছে হেক্সা হচ্ছে 16। ফেরদৌস ইসলাম ক্লিয়ার, ওকে ভেরি গুড। সুস্মিতা ইয়েস স্যার বুঝতে পেরেছি। নিলয় সরকার ক্লিয়ার ভাইয়া, ওকে ভেরি গুড। আচ্ছা, তোমরা যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে বলতেছি এটা কিন্তু আমাদের 45 ডেজ চ্যালেঞ্জের যে আমাদের ক্লাসগুলো, সেই ক্লাসের একটি, এটা আইসিটির প্রথম ক্লাস। তোমাদের সাথে আই এডুকেশন কিন্তু আছে, যে হচ্ছে তোমাদের শেষ প্রিপারেশনের জন্য আই এডুকেশন তোমাদের সাথে আছে, একদম শুরু থেকে ছিল, এখন শেষ মুহূর্তে তোমাদের সাথে আছে। সো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস যদি মনোযোগ দিয়ে করো ইনশাল্লাহ তোমার এইচএসসির প্রিপারেশনটা কিন্তু অনেক ভালো হয়ে যাবে। সো প্রিপারেশনটা কিন্তু এখন থেকেই নিতে হবে, কারণ এখন থেকে তুমি প্রেশার ফিল করতেছো। যদি প্রেশারটা এখন থেকে ফিল করো তাহলে সেটা ভালো, কিন্তু যদি তুমি আরও পরে আরও 10-15 দিন 20 দিন 30 দিন পরে প্রেশার ফিল করো তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ তখন প্রেশারটা এতই বেশি হবে যে প্রেশারটা তুমি কাটিয়ে উঠতে পারবা না। তো সেই জন্য এখন থেকে প্রেশার ফিল করে সেই প্রেশারটাকে কাটানোর চেষ্টা করো, তাহলে প্রিপারেশনটাও ভালো হবে, পরীক্ষাটাও ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এই যে ফ্রেন্ডদের অনেকে মেনশন করে দিচ্ছে, সান্দানা সিমি থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আমরা আমাদের তাহলে পরবর্তী আলোচনাটা করি। সংখ্যা পদ্ধতি আমাদের শেষ। দেখো আমাদের পড়ার স্টাইলটা কি, আমরা প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু একবার রিভাইজ দিয়ে ফেলতেছি, ডাইরেক্ট আমরা সৃজনশীল এমসিকিউ করতেছি না, এবং এরপরে আমরা এমসিকিউ এবং সৃজনশীল করব। আর আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির A to Z সব কিছু আলোচনা করব। তার মানে ক্লাসটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুমি বুঝতে পারতেছো। আর আজকের ক্লাস থেকে আমি বলে দিচ্ছি একটা পরীক্ষা, মানে আজকের ক্লাস থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, কারণ সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন আসে। আর আমি তোমাকে বলে দিচ্ছি যে 2টা বা 3টা টপিক পড়লেই একটা প্রশ্ন চলে আসবে তোমার, সেই 2টা বা 3টা টপিক কিন্তু আমি বলে দিব আজকের ক্লাসে। তো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর যে ট্রিকি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আজকে ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো চলো আমাদের পরবর্তীতে আসে রূপান্তর। তো এই রূপান্তরটা হচ্ছে, মনে করো এখন আমরা মানুষেরা বলি যে ভাই আপনি বলছেন যে কম্পিউটার কি বুঝে, কম্পিউটার বুঝে হচ্ছে 0 আর 1। তো আমরা মানুষেরা যে লিখি 29,
তাই কম্পিউটার কি 29 বুঝে না? কম্পিউটার যদি 29 না বুঝে তাহলে কম্পিউটারের মধ্যে যে আমরা যোগ করি, তো এই যোগের মধ্যে তো আমরা 29 লিখলে সে যোগ করে দিতে পারে, তাহলে এই কম্পিউটার 29 তো বুঝে। তাহলে কম্পিউটার 29 বুঝে, কিন্তু সে 29 দিয়ে বুঝে না। তুমি যখন 29 লেখো তখন সে 29কে অন্যভাবে বুঝে। সে মনে করা 29 মানে হচ্ছে 10110 এরকম একটা সংখ্যা, এরকম টাইপের একটা সংখ্যা, মানে 1 আর 0 এর বাইরে না। সে এইটাকে মনে করে 29। অর্থাৎ তুমি যখন 29 টাইপ করো তার কাছে যায় কিন্তু এই সংখ্যাটা। বুঝতে পেরেছো? তার মানে এই যে এটা হচ্ছে আমাদের মানুষের সংখ্যা, মানুষ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে দশমিক, আর এটা হচ্ছে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে বাইনারি। তো এই দশমিক থেকে বাইনারিতে কিভাবে আমরা নিতে পারি? 29কে আসলেই এটা কিনা, 29কে বাইনারিতে নিলে কি এমন দেখায় কিনা, এই রূপান্তর, এই যে একটা থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি থেকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এখানে অনেকগুলো রূপান্তর আছে, সবগুলো রূপান্তর তোমার জানতে হবে মোটামুটি। সো রূপান্তরটা যদি আমি একটু দেখাই তোমাদেরকে, কি কি রূপান্তর আছে। দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তিনটা রূপান্তর একই নিয়মের, এটা আমরা দেখতে হবে। এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে দশমিকের রূপান্তর, সেটা আমাদের দেখতে হবে। বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল এই রূপান্তরটা দেখতে হবে, এবং অক্টাল হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর, এবং সর্বশেষ অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এই রূপান্তরগুলো যদি শিখো, একটা প্রশ্ন পরীক্ষা ইনশাল্লাহ চলে আসছে, শুধু সৃজনশীলেও না, এমসিকিউতেও চলে আসছে। তো এই পরীক্ষা, এই রূপান্তরটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের। তো অবশ্যই তোমার এই সবগুলো রূপান্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা রূপান্তরগুলো আমাদের যে ক্লাস শেষে সিকিউ আলোচনা করব, সৃজনশীল নিয়ে আলোচনা করব, সেই সৃজনশীল ক্লাসে আমরা ইনশাল্লাহ এই রূপান্তরগুলো দেখব। এখন আসো আমরা আলোচনা করি অন্য ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই যে কথা যে ভাই আমরা তো মাত্র 4টা ভিত্তিক সংখ্যা পদ্ধতি দেখলাম, আপনি বলছেন দশমিক সংখ্যা পদ্ধতি যেটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আপনি বলছেন বাইনারি সংখ্যা পদ্ধতি যেটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আপনি বলেছেন অক্টাল সংখ্যা পদ্ধতি যেটা 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, সর্বশেষ আপনি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলছেন যেটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে মোট 4টা হইলো, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। কিন্তু এর বাইরেও অনেক ভিত্তিক সংখ্যা পদ্ধতি আছে, যেমন 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক, এরকম অনেক ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু আছে। তো এই সংখ্যা পদ্ধতিগুলো কি আমরা যদি একটু দেখি, দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করি। তার মানে যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 3টি সেটাকে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে, যেমন 0, 1, 2 এই 3টা মৌলিক অঙ্ক। তার মানে এটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর এর উদাহরণ 2, 1, 0 লিখলাম আর ভিত্তি 3 দিয়ে দিলাম, তার মানে এটা একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সেম ভাবে যদি 4 ভিত্তিক বলি তাহলে সেখানে মৌলিক অঙ্ক 4টি হবে, 0, 1, 2, 3 এই 4টা মৌলিক অঙ্ক। যদি আমি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি তাহলে এখানে 6টা মৌলিক অঙ্ক থাকবে, দেখো 0, 1, 2, 3, 4, 5 6টা মৌলিক অঙ্ক এখানে কিন্তু হয়ে গেল। এখন আসো আমরা আলোচনা করব বাইনারির যোগ বিয়োগ। এটা আসলে আমাদের এমসিকিউতে কাজে লাগবে অনেক, যে বাইনারি যোগ বিয়োগ বলবে 1 + 1 = কত এরকম। তো সেজন্য আমরা একটু দেখে নিই বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে এই প্রথম 3টা সেম। আমরা জানি 0 সাথে 0, এটা আমাদের মানুষের নরমাল যোগের মতো। মানুষের আমরা 0 + 0 যোগ করলে 0ই হয়, 0 + 1 যোগ করলে 1ই হয়, 1 + 0 যোগ করলে 1ই হয়, বাট 1 + 1 যোগ করলে 0 হয় এবং ক্যারি থাকে 1। এখন এটা কেন থাকে সেটা আমি একটু পরে আলোচনা করে দিচ্ছি। 1 + 1 যোগ করলে 0 হবে এবং ক্যারি থাকে 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, সেটা মনে রাখবা। আর বিয়োগের ক্ষেত্রেও প্রথম 3টা হচ্ছে সেম, কারণ আমরা জানি 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এবং 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়, কারণ 1 থেকে যাই বিয়োগ 0 বিয়োগ করলে সেটা একই থাকবে। কিন্তু এখানে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয় এবং হাতে 1 থাকে। এটা কেন হয় সেটাও আমরা আলোচনা করে দিব। দেখো এখন আসো বাইনারির গুণ ভাগ। তো গুণ ভাগের যে নিয়মগুলো আছে সেগুলো এখান থেকে তুমি একটু দেখে নাও। এই যে গুণের ক্ষেত্রে যদি একটা 0 থাকে তাহলে গুণফল 0 হয়ে যাবে, 2টা 1 হলে তাহলে শুধু 1 হয়। আর ভাগের ক্ষেত্রে যদি 0 দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা অর্থহীন, কারণ ক্যালকুলেটরে তুমি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করো দেখবে আসবে ম্যাথ হিরোর। তার মানে এটা ভাগ করা যায় না, 0 দিয়ে ভাগ করা যায় না, এটা অর্থহীন। তবে 0কে যদি 1 দিয়ে ভাগ করো তাহলে সেটা 1, 1কে 1 দিয়ে ভাগ করলে সেটা হবে কি 1। তার মানে আমরা বাইনারির গুণ ভাগটা বুঝতে পেরেছি। এখন আসো আমরা আলোচনা করব আমাদের মূল নিয়মে সকল সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগের নিয়ম। তো যোগের নিয়মও শিখবো, বিয়োগের নিয়মও শিখবো। ওই যে 1 + 1 = 0 কেন হয় সেই কনসেপ্টটা তোমার এখন ক্লিয়ার হয়ে যাবে। তো মনোযোগ দিয়ে দেখো, এই যোগটা কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? সামনে আরো যে টপিকগুলো আছে, এই যে সামনে আমাদের 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরকের যোগ, সেই যোগগুলো কিন্তু এই নিয়মেই করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখো যোগটা কিভাবে আমরা করি। দেখো এখানে কিছু লেখা আছে, লেখাগুলো পড়ে তুমি কিছু বুঝবা না, কেন? কারণ বলা আছে যে যোগের নিয়মগুলো বলা আছে, আমরা প্র্যাকটিক্যালি আগে দেখি, তারপরে নিয়মটা পড়ে দেখবো ক্লিয়ার হয়ে গেছে। তো কিভাবে
দেখো আমরা মানুষের যখন যোগ করি, আমি যদি তোমাকে বলি যে তুমি এখানে যোগ করো যে হচ্ছে 39, এটার সাথে যোগ করা হচ্ছে তুমি 25, তা আমরা মানুষের আসলে যোগ করি কত, মানে বলে 9 আর 5 যোগ করলে 14, 14 4, হাতে আছে 1, 1 এখানে বসে গেল, 3 আর 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 64/64 অ্যান্সার। কিন্তু আসলে এটার বিহাইন্ড দ্য সিন এইভাবে কাজ করে না, এটা আসলে কিভাবে আসছে সেটা যদি আমরা আসলে একটু দেখার চেষ্টা করি। বলো এটা কি আমরা মানুষের সংখ্যা পদ্ধতি না, মানে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তার মানে এটার ভিত্তি কত বলো তো, এটার ভিত্তি হচ্ছে 10, যেটা আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ করতেছি। তো এখন তুমি একটু খেয়াল করো, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে তুমি প্রথমে 9 আর 5 যোগ করলে কত হয়, 14 হয়। তো তুমি এখানে 14 লেখো। তো মনে রাখবা এটা যদি ভিত্তি থেকে বেশি হয়ে যায়, এটা কি ভিত্তি থেকে বেশি হয়ে গেল না, আমাদের ভিত্তি হচ্ছে 10 কিন্তু আসছে 14, তাহলে কি ভিত্তি থেকে বেশি হলো না, বেশি হলো। তো ভিত্তি থেকে যদি বেশি হয় সেটাকে লেখা যাবে না এখানে, তাহলে কি করতে হবে, সেটার থেকে ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। তো আমি এটার থেকে ভিত্তিটা বিয়োগ করে দিলাম, এই 10 বিয়োগ করে দিলাম। কেন বিয়োগ করলাম, কারণ যে ফলাফলটা আসছে সেটা ভিত্তির বেশি, আর ভিত্তির বেশি হলে ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। এখন দেখো 14 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কত হয়, 14 থেকে 10 বিয়োগ করলে হয় 4, তার মানে এখানে এখন আমরা লিখবো 4। এখন তুমি ভিত্তি বিয়োগ করছো না, কয়বার বিয়োগ করছো একটু বলো তো, ভিত্তিটা তুমি কয়বার বিয়োগ করছো, ভিত্তিটা তুমি একবার বিয়োগ করা লাগছে তাই না, 10কে একবার বিয়োগ করা লাগছে, এজন্য তোমার হাতে থাকবে 1, তো সেই একটা এখানে যোগ হয়ে যাবে। এখন দেখো 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, এইভাবে আসছে 64। তাহলে এখন আসো বাইনারি সংখ্যা পদ্ধতির হিসাব নিকাশ যদি আমি তোমাকে একটু বুঝাই, যেমন এখানে আমি লিখলাম 101 আর এখানে আমি লিখলাম তোমার 100, ঠিক আছে, এটা যোগ করলাম। এখন দেখো এটা কিন্তু বাইনারি, বাইনারির ভিত্তি কত, 2। এখন দেখো 0 আর 1 যোগ করলে কত হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়। এটা কি ভিত্তির বড় হইলো না, এটা তো ভিত্তির ছোট আছে। তো ভিত্তির ছোট হলে কোনো সমস্যা নাই, ভিত্তির সমান বা বড় হওয়া যাবে না, মেন কথা হচ্ছে এটা। তো 0 আর 1 যোগ করলে 1, যেটা ভিত্তি হচ্ছে 2, 2 এর ছোট আছে, আমি এটা সরাসরি লিখে দিব, কোনো প্যারা নাই। এরপরে দেখো 0 আর 0 যোগ করলে 0, এটাও ভিত্তির ছোট আছে, 0 2 এর থেকে ছোট। কিন্তু এখানে দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হয়, 2 কিন্তু ভিত্তির সমান, এটা কিন্তু লেখা যাবে না। কেন, কারণ এটা ভিত্তির সমান হয়ে গেছে, ভিত্তির সমান হইলে লেখা যাবে না। তাহলে কি করতে হবে, ভিত্তিকে বিয়োগ করতে হবে। তাহলে এই যোগফলটা থেকে আমরা আমাদের ভিত্তিটা বিয়োগ করব। ভিত্তি কত আমাদের 2, তো ভিত্তিটা আমি যদি বিয়োগ করি, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 0। সো অ্যান্সার হবে আমাদের 0। তবে আমরা ভিত্তি কয়বার বিয়োগ করা লাগছে, ভিত্তি আমাদের একবার বিয়োগ করা লাগছে, এজন্য আমাদের হাতে আছে 1, সেই 1টা এখন এখানে বসে যাবে 1। তাহলে দেখো আসলে কি হইলো, 1 + 1 = 0 হইলো এবং হাতে 1 থাকলো। এই জন্য বাইনারিতে 1 এর সাথে 1 যোগ করলে 0 হয় এবং হাতে থাকে 1। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। গত 2 বছর থেকে মাথা ফাটাই ফেলতেছো কেন 1 + 1 0 হবে। তো আশা করতেছি এখন তুমি বুঝে গেছো যে 1 + 1 কেন 0 হয় এবং হাতে কেন 1 থাকে। সো এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ। এখন তোমাকে যে সংখ্যা পদ্ধতির যোগ করতে বলুক না কেন তুমি পারবা। সর্বশেষ আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একটা যোগ দেখি। দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যোগ যদি আমরা খেয়াল করি, 3 ভিত্তিক মনে করো আমি এখানে লিখলাম 2 1, এটার সাথে আমি যোগ করব হচ্ছে তোমার হচ্ছে মনে করো 2 2, এটা 3 ভিত্তিকের যোগ। দেখো এখন কিন্তু আমরা কোনো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা দশমিকের যোগ করতেছি না, আমরা নতুন একটা সংখ্যা পদ্ধতি 3 ভিত্তিকের যোগ করতেছি। তাহলে কি করতে হবে, দেখো 2 আর 2 যোগ করলে কত হয়, 3। 3 কি লেখা যাবে, যাবে না। কেন যাবে না, কারণ এটা ভিত্তির সমান হয়ে গেছে। তো আমরা 3 এর জায়গায় 3 লিখে দিব। এখন এই 3কে আমরা এখানে লিখতে পারতেছি না, আমরা যোগফল এখানে 3 লিখে দিলাম। তাহলে কি করতে হবে, এখন ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। আমাদের ভিত্তি হচ্ছে 3, 3 বিয়োগ করে দিলাম, তাহলে ফলাফল কত হয়, 0। তার মানে এখানে বসবে 0। তবে ভিত্তি যেহেতু তুমি একবার বিয়োগ করছো ভাইয়া, সেই ভিত্তির জন্য তোমার হাতে 1 আছে। তো এখন এইগুলো যোগ করো, কত হয় দেখো তো, 2 2 4, 4 এর সাথে 1 যোগ করলে 5। এখন কি তুমি 5 লিখতে পারবা, 5 তো লিখতে পারবা না, কারণ তোমার ভিত্তি 3, 3 এর থেকে বড় হয়ে গেছে। তার মানে তুমি 3 বিয়োগ করে দিতে হবে। 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 2। তার মানে এখানে হবে আমাদের 2। হাতে কি আছে, অবশ্যই আছে, কারণ আমরা একবার ভিত্তি বিয়োগ করতে হয়েছে। তার মানে হাতের 1 আমাদের এখানে আছে। তো এই 1টা আমরা নিচে লিখে দিব। তার মানে 1 2 0, 21 আর 22 যদি আমরা যোগ করি 3 ভিত্তিকে, তাহলে সেটা হবে 120, মানে 1 2 0 আর কি। তো আশা করছি এখন যেই সংখ্যা পদ্ধতিই দেখ না কেন তুমি যোগ করতে পারবা, ওই সংখ্যা পদ্ধতিতে যোগ করতে পারবা। সো পরীক্ষায় এটা একটা তোমার মনে করে অ্যাডভান্স টপিক, এটা কিন্তু তুমি ক্লিয়ার হয়ে গেছো। তো চলো এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এখন তুমি এখানে এসে একটু পড়ো, এখানে কি বলা আছে, যোগফল যদি ভিত্তির সমান বা বেশি হয় তাহলে ভিত্তি বিয়োগ করতে হবে।
আর বিয়োগ করলে কতক্ষণ পর্যন্ত বিয়োগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের ফলাফলটা ভিত্তির ছোট না হবে। তো আমরা একবার বিয়োগ করলে দেখতেছি ভিত্তির ছোট হয়ে যাচ্ছে, তো ছোট হয়ে গেছে। আর যতবার বিয়োগ করবো হাতে তত থাকবে। যদি আমরা একবার বিয়োগ করা লাগে তাহলে হাতে থাকবে 1, যদি 2বার বিয়োগ করা লাগে হাতে থাকবে 2। তো একবার বিয়োগ করছি আমরা সবসময় এখানে, তো হাতে 1 থাকবে। সেই একটা পরের বিট মানে পরের ঘরে গিয়ে যোগ হবে। এখানে লেখা আছে হাতে থাকা নাম্বার পরের বিটে যোগ হবে। এই যে এখন এই লেখাটা আশা করছি তোমরা বুঝে গিয়েছো। এখন আসো আমরা শিখবো মূল নিয়মে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগের নিয়ম। বিয়োগের নিয়মটা এখন শিখতে হবে। ভাই যোগ তো শিখাইছেন, বিয়োগটা শিখান। ওই যে 0-1 বাইনারিতে 0-1 করলে কেন আমাদের কি হয়, যে 1 হয় কেন, আবার হাতে 1 থাকে কেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। তো চলো, এখানে দুইটা লেখা আছে, নিয়ম লেখা আছে। নিয়মটা আমাদের এখানে পড়ার দরকার নেই। কি বলা আছে, যদি উপরের মান ছোট হয় তাহলে সেই সংখ্যা পদ্ধতিতেই থাকি, যদি ভিত্তি যোগ হবে, কি কি হাবি জাবি লেখা আছে, এগুলো গুদলি মারো, এগুলোর দিকে তাকানোর দরকার নাই। আমরা সরাসরি আগে একটা ম্যাথ করি, তারপর এখানে আমরা আসি, তাহলে দেখবা এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো এখানে মনে করো আমরা মানুষের যে সংখ্যা পদ্ধতি এত বছর বিয়োগ করে আসছি সেটা আমরা একটু দেখি। মনে করো তোমাকে বলা হলো যে তুমি 90 থেকে আচ্ছা ইংলিশে লিখি, তুমি মনে করো 90 থেকে বিয়োগ করবা হচ্ছে তুমি 75, তাহলে কি লিখবা? ও আচ্ছা, বিয়োগ করতে বলছে, তাইলে উপরের সংখ্যা ছোট, শূন্যকে আমরা 10 ধরে নেই। শূন্যকে 10 ধরে নেই কেন ভাই? তুমি শূন্যকে কেন 10 ধরতেছ? এই প্রশ্ন কি করেছো? শুধু এটাই জানো যে এটা ছোট দেখে এই জন্য যোগ করতেছে, 10 ধরতেছে, আসলে কিন্তু তা না। যাই হোক, আমরা যেভাবে করি, ও আছে এখানে শূন্যকে 10 ধরে নেব, 10 থেকে 5 বিয়োগ করলে 5, আর এটাকে যেহেতু 10 ধরে নিছি, হাতে থাকে 1, এই 1 সাথে সাথে যোগ হয়ে 8 হবে, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 15। ওয়াও, কি মচৎকার ভাবে তুমি কিন্তু এটা করে ফেলেছো। বাট এটা আসলে কি, আসলে কিভাবে করা হয়েছে দেখো। এটা তো মানুষের সংখ্যা পদ্ধতি, মানে আমরা মানুষরা যেটা ব্যবহার করে থাকি, তার মানে এটা হচ্ছে একটা আমাদের কি সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা বলবো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি, যেটার ভিত্তি কত, যেটার ভিত্তি হচ্ছে আমাদের 10। এখন দেখো, বিয়োগ করার ক্ষেত্রে যদি উপরের সংখ্যা ছোট হয়, ভিত্তি থেকে ছোট হয়, কার থেকে ছোট হয়? ভিত্তি থেকে ছোট হয়। মানে এই যে নিচের সংখ্যাটা আছে, ভিত্তি থেকে না, সরি, যদি উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটার থেকে ছোট হয়, দেখো উপরের সংখ্যাটা কি নিচের সংখ্যাটা থেকে ছোট না, মানে উপরের অঙ্কটা 0, নিচের অঙ্কটা 5, তেমনি উপরেরটা ছোট। যদি ছোট হয় তাহলে এই উপরের অঙ্কের সাথে ভিত্তি যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের অঙ্কটা ছোট, মানে শূন্যটা ছোট, তাহলে কি করতে হবে? এটার সাথে ভিত্তিটা যোগ করতে হবে। আমাদের ভিত্তি কত? 10, আমি এটার সাথে শূন্যের সাথে আমরা 10 যোগ করব। শূন্যের সাথে 10 যোগ করলে কত হয়? 10। এই জন্য আমরা শূন্যকে 10 ধরে নিব। এবার বুঝতে পারছো কেন আমরা শূন্যকে 10 ধরে নেই? তো এখন এই 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। হাতে কি থাকে? ইয়েস, মনে রাখবা, যদি যোগ করা লাগে, একবার যোগ করা লাগলে হাতে 1 থাকবে। তো হাতে 1 আছে, সেই 1 কোথায় যোগ হবে? সেই একটা এই যে নিচেরটার সাথে, পরের ঘরের নিচেরটার সাথে যোগ হবে, মানে এখানে 7-এর সাথে যোগ হবে। 7-এর সাথে 1 যোগ করলে কত হয়? 8। তো 9 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 1 হবে, তার মানে 15। অ্যান্সার কত হবে আমাদের? 15। এইভাবে আমাদের 15টা আসলে আসে। এখন আমরা একটা বাইনারির বিয়োগ করে দেখি ভাই। তো বাইনারির বিয়োগ করার ক্ষেত্রে মনে করো আমি এখানে লিখলাম 1010, আচ্ছা এত বড় লেখার দরকার নাই, মনে করো এখানে লিখলাম 110, তারপরে আমি লিখলাম 110। এই যে এটার থেকে আমরা এটা বিয়োগ করে দেখি যে আসলে কি হয়, ঠিক আছে? না, এটা নিচেরটা বেশি বড় হয়ে গেছে, নিচেরটা লেখা যাবে না। তাহলে আমরা এখানে লিখব যে হচ্ছে 110, এটা থেকে আমরা বিয়োগ করব 1011। ওকে, এটা বিয়োগ করি। দেখো এটা হচ্ছে বাইনারির বিয়োগ। তো বাইনারির বিয়োগ যেহেতু করতেছি, তুমি দেখো উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা কি ছোট? না ভাই, এরা তো সেম থাকলে সমস্যা নাই। তাহলে 1 থেকে 1 বিয়োগ করে দাও। 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। শেষ। এখন আসো দ্বিতীয়টার মধ্যে আসো। এখানে দেখো উপরেরটা কিন্তু নিচেরটার থেকে ছোট, এই 0 কিন্তু 1 থেকে ছোট। যদি নিচেরটার থেকে উপরেরটা ছোট হয়, এই উপরেরটা 0টা আমাদের ছোট, এই 1 থেকে ছোট, তাহলে কি করতে হবে? এর সাথে ভিত্তি যোগ করতে হবে। আমাদের বাইনারি ভিত্তি কত? 2, মানে 0-এর সাথে 2 যোগ করলে হবে 2। তার মানে এই 0কে এখন তোমার 2 ধরতে হবে। এবার 2 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। আর হাতে কি থাকবে? অবশ্যই থাকবে, কারণ তুমি একবার ভিত্তি যোগ করা লাগছে। এই একটা হাতের একটা কোথায় যোগ হবে? হাতের একটা এই পাশের নিচের বিটের সাথে যোগ হবে, এই 0-এর সাথে যোগ হবে। তাহলে এই 0-এর সাথে যদি যোগ হয় 1, তাহলে কত হবে? এই 0টা 1 হয়ে যায় না? 0 আর 1 যোগ করলে 1।
এখন 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 0010। এটা হচ্ছে আমাদের বিয়োগ। এখন দেখছো 0 থেকে 1 বিয়োগ করলে হয় 1, হাতে থাকে 1, সেই 1 এই 0 এর সাথে এসে যোগ হয়েছে। তো এইভাবে আসলে আমাদের সরাসরি ভাবে আমরা বিয়োগ করতে পারি। তো এখন থেকে যেই পদ্ধতিতেই বলুক না কেন, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6 ভিত্তিক, বাইনারি, দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল, সবগুলোর তুমি যোগ এবং বিয়োগ পারবা, যেটা পরীক্ষায় আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যোগ ও বিয়োগের নিয়মটা কিন্তু শিখে ফেলেছি। এখন যদি আমরা দেখি যে রেজিস্টার জিনিসটা কি, রেজিস্টার সম্পর্কে আমরা পরে আলোচনা করব। রেজিস্টার মানে হচ্ছে কম্পিউটারে যখন আমরা কোনো ইনফরমেশন পাঠাই তখন সে হয় 8 বিট আকারে নেয়, না হয় 16 বিট। 8 বিটের জায়গা না হলে সে 16 বিট আকারে পাঠায়। মনে করো তুমি 10 পাঠাই দিলা, কম্পিউটার 10 নেবে না, সে 8 ঘর পূরণ করে সে নেবে। এই 8 ঘর পূরণ করে নেওয়াটা হচ্ছে আমাদের রেজিস্টারের কাজ। আজকে রেজিস্টার ওই কাজটাই করে। 8 বিট রেজিস্টার মানে তার কাছে 8টা ঘর আছে, তুমি 8টা ঘরে 8টা মান লিখে পাঠাই দিবা। অর্থাৎ তুমি এখানে শুধুমাত্র যে মনে করো এখানে তুমি 10 লিখে পাঠাই দিবা না, কম্পিউটার কি করবে, রেজিস্টারটা কি করবে, যদি তুমি শুধু 10 পাঠাও তাহলে রেজিস্টার বাম পাশে সবগুলোকে 0 ধরে এই মোট 8টা বিট একসাথে কম্পিউটারের কাছে পাঠায়। এই হচ্ছে আর কি কথা, এটা হচ্ছে রেজিস্টারের কাজ। এখন আসো আমরা আলোচনা করি যে চিহ্নযুক্ত সংখ্যা, যেখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন চলে আসছে, তুমি কেমনে তুমি নিজেই বুঝতে পারবে। একটু পরে যখন আমরা সৃজনশীলগুলো দেখাবো তুমি দেখবা মোটামুটি সংখ্যা পদ্ধতির 30টা বোর্ড প্রশ্ন দেখলে তুমি 25 থেকে 29টা প্রশ্নের মধ্যে দেখবা এই চিহ্নযুক্ত সংখ্যা থেকে প্রশ্ন আসছে, তাও সেটা কি 4 মার্কের জন্য। সো বুঝতে পারতেছো এই চিহ্নযুক্ত সংখ্যা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। সো এখন আমরা চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে আলোচনা করব। তো এর আগে বলো যে আমরা যে সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এগুলো যে শিখলাম সেটা কি তুমি বুঝতে পেরেছো কিনা সেটা একটু জানাও। ওই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু জানাও দ্রুত। সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে কিনা ছোট্ট বন্ধুরা একটু জানাও। ওকে, ফেরদৌস ইসলাম বলতেছে ক্লিয়ার। আচ্ছা, সামিয়া ইসলাম বলতেছে আসসালামু আলাইকুম ভাই, আসে পড়লাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ সামিয়া। ওকে, তানজিলা রিবা, তারপর হচ্ছে অনেক সবাই বলতেছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো সবাই যেহেতু ক্লিয়ার হয়ে গেছো, ওকে ভেরি গুড। তাহলে চলো আমরা আমাদের এখন পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব, চিহ্নযুক্ত সংখ্যা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তো আমরা যদি এখানে দেখি এই চিহ্নযুক্ত সংখ্যাটা আসলে কি এ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখো আমরা এতক্ষণ পর্যন্ত কম্পিউটারকে বোঝানোর জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করছিলাম যে হচ্ছে 2, 3, 4, 5 এরকম জিনিস, তবে কম্পিউটারকে তো আমরা a+2, 3+4, +5 এগুলো বোঝানোর পাশাপাশি -2 বোঝানোর প্রয়োজন পড়তে পারে কিনা বলো। -2, -3, -4, -5 এইসব সংখ্যাও কিন্তু আমাদের বোঝানোর প্রয়োজন পড়বে। তো এই যে চিহ্নযুক্ত সংখ্যা মানে কোনো সংখ্যার সাথে যদি প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন থাকে, এই প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন থাকলে কম্পিউটারকে তখন আমরা সেটা কিভাবে বুঝাতে পারবো সেটাকেই বলা হয় আমাদের এই চিহ্নযুক্ত সংখ্যা বুঝানোর পদ্ধতি। এই বুঝানোর পদ্ধতিটা তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের কি প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, আরেকটা হচ্ছে আমাদের 1 এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট ফর্ম, আর আরেকটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট ফর্ম। তো আশা করছি তুমি এটা বুঝতে পারবা যে এই তিনটা পদ্ধতিতে আমরা আমাদের চিহ্নযুক্ত সংখ্যাগুলো বুঝাতে পারি। তাহলে আসো এখানে যদি আমরা একটু দেখি যে চিহ্নযুক্ত সংখ্যাগুলো কিভাবে আসলে বোঝানো যায়, আমি তোমাদেরকে এখানে একটু শর্টকাটে আলোচনা করে দিই, যদি আমরা সিকিউতে এগুলো দেখবো। এখানে প্রথমেই দেখো প্রকৃত মান গঠন পদ্ধতি মানে হচ্ছে মনে করো তুমি এখন -5 বুঝাইতে যাও, প্রথমে +5 দেখো, +5 বোঝানোর জন্য এখানে তিনটা পদ্ধতিতেই সেম, তিনটা পদ্ধতি কি সেম। দেখো যে কোনো প্লাস যুক্ত সংখ্যা অর্থাৎ ধনাত্মক প্লাস চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার পদ্ধতি তিনটা সংখ্যা পদ্ধতিতেই সেম। কিভাবে দেখো তুমি +5 বুঝাইতে যাচ্ছ, +5 এর বাইনারি কত বলো তো 101, মানে 5 এর বাইনারি 101। তো 5 এর বাইনারি যদি 101 হয় তাহলে এখন এই প্রথম পদ্ধতিতে যদি আমরা বুঝাইতে যাই কম্পিউটারকে, মানে +5 যদি বুঝাইতে যাই তাহলে কি করতে হবে জানো, ওই 8 বিট রেজিস্টার, এই যে রেজিস্টার নিয়ে আসতে হবে, কারণ কম্পিউটারকে বুঝাইতে হলে তো 8 ঘর লাগবেই মিনিমাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8 বিট রেজিস্টারের মধ্যে তুমি প্রথমে 101 লেখো, 101 লিখে ফেললাম। এরপরে বাকি ঘরগুলোকে তুমি 0 দিয়ে দাও, শেষ। তার মানে কি এটা যদি কম্পিউটার কাছে পাঠাও কম্পিউটার বুঝবে আমার কাছে +5 চলে আসছে। এটা 1 এর পরিপূরক এই প্রকৃত মান পদ্ধতিতেও +5 এইভাবে প্রকাশ করে, 1 এর পরিপূরক পদ্ধতিতেও +5 এইভাবে প্রকাশ করে, 2 এর পরিপূরক পদ্ধতিতেও +5 এইভাবেই প্রকাশ করে। সোজা হিসাব
প্লাস চিহ্নযুক্ত সংখ্যা প্রকাশ করার নিয়ম একই রকম তিনটা পদ্ধতিতে। এখন আসো, যদি -5 প্রকাশ করতে যাই আমরা -5, তাহলে কি হবে? তাহলে তিনটাতে তিন রকম পদ্ধতি। তাহলে আমরা প্রথমে এখন প্রকৃত মানের পদ্ধতিটা দেখি। এখানে -5 প্রকাশ করব কিভাবে? তো মনে রাখবা, -5 প্রকাশ করতে গেলে তোমাকে আগে +5টা প্রকাশ করতে হবে। তো আমরা এই যে +5টা এখানে আমরা প্রকাশ করে নিলাম, এটা হচ্ছে আমাদের কি +5। এই +5টা আমরা এখানে প্রকাশ করে নিলাম। তো +5 তো প্রকাশ করছি ভাই, তাহলে এখন -5 প্রকাশ করেন। হ্যাঁ, -5 প্রকাশ করতে এখানেও তোমার 8 বিটে লাগবে, অর্থাৎ 8টা ঘরে লাগবে। 1 2 3 4 5 6 7 8। এই 8টা ঘরের মধ্যে এখান থেকে লেখা শুরু করো 1 0 1, এটা ছিল। বাকি সবগুলা কি 0 দিয়ে দিব? না, বাকি সবগুলা যা আছে সব সেম রাখবো, শুধুমাত্র একদম বাম পাশে যে বিটটা, এই যে এটাকে বলা হয় সাইন বিট। এই বিটটাকে বলা কি, এই ঘরকে কি বলা হয়? সাইন বিট। অর্থাৎ এই ঘরে যদি 0 থাকে তাহলে বোঝায় এটা প্লাস সংখ্যা, এই ঘরে যদি 1 থাকে তাহলে সেটা বোঝায় মাইনাস সংখ্যা। তো এই ঘরে এখন যদি আমি 1 দিয়ে দেই, তার মানে এর মানে হচ্ছে এটা হচ্ছে -5। এর মানে কি? এটা -5। কিচ্ছু চেঞ্জ হবে না, +5 আর -5 এর মধ্যে কোনো চেঞ্জ নাই। চেঞ্জটা হচ্ছে শুধু এই 8 নাম্বার ঘরে 0 এর জায়গায় 1 দিয়ে দিবা, শেষ, আর কোনো চেঞ্জ নাই। এইভাবেই হচ্ছে আমরা এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে এই -5 প্রকাশ করতে পারি। প্রকৃত মান গঠন পদ্ধতিতে -5 প্রকাশ করতে পারি। তো আশা করছি তুমি এখন এই 1 নাম্বার পদ্ধতিতে -5 প্রকাশ করতে পারবা। শুধু -5 না, মাইনাস যে কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবা। জাস্ট 8 নাম্বার ঘরে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো চলো, এটা যদি আমাদের বোঝা হয়ে যায়, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একের পরিপূরক পদ্ধতিতে। দেখো, এই যে একের পরিপূরক, এই পদ্ধতিতে -5 কেমনে বুঝাবো? আমরা শুধু -5 দিয়ে एग्जांपल দিচ্ছি, কিন্তু আমরা -5টা বুঝতে পারলে মাইনাস যে কোনো সংখ্যায় পারবো। তো এখন আমরা -5 বুঝবো কোন পদ্ধতিতে? একের পরিপূরক পদ্ধতিতে। তো এখানেও তোমাকে আগে +5টা প্রকাশ করতে হবে। তো দেখো, আমি +5টা প্রকাশ করলাম। প্রথমে কি এটা +5 8 বিট রেজিস্টারে বসাইলাম, 5 এর বাইনারি বসাবো, বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিব, শেষ, +5 বসাইলাম। এরপরে একের পরিপূরক করতে গেলে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে 0 থাকলে 1 করে দিবা, 1 থাকলে 0 করে দিবা, জাস্ট উল্টায় দিবা। তার মানে হচ্ছে এই 0 কে তুমি লিখবা 1, এই 0 কে তুমি লিখবা 1, এই 0 কে তুমি 1 লিখবা, এই 0 কে 1, এই 0 কে 1, আর এই 1 কে লিখবা 0, এই 0টা হবে 1, এই 1টা হবে 0। ঠিক আছে? তাহলে দেখো কি হলো, শুধু উল্টায় দিছি, 1 থাকলে 0, 0 থাকলে 1। এই যে উল্টায় দেওয়াটা, এটাকে বলা হয় একের পরিপূরক। একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, পরিপূরক, শেষ। এটাই কিন্তু তোমার -5। কোন পদ্ধতিতে এটা -5 বের করলাম? এটা একের পরিপূরক পদ্ধতিতে -5 বের করলাম। সো এখন একের পরিপূরক পদ্ধতিতে তুমি যে কোনো সংখ্যাকে মাইনাসে রূপান্তর করতে পারবা। মনে করো আসছে +10, তোমাকে বললো -10 বুঝাও একের পরিপূরকে, তাহলে তুমি প্রথমে +10 এর বাইনারিটা লিখবা 8 ঘরে, এরপরে তুমি -10 জাস্ট উল্টায় দিবা, 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দিবা, তাহলে -10 হয়ে গেছে। তো যে সংখ্যায় আসুক না কেন, সেটা তুমি এখন একের পরিপূরক পদ্ধতিতে রূপান্তর করতে পারবা। এখন আসো 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে -5 বুঝাবো? সো 2 এর পরিপূরকটা খুবই গুরুত্বপূর্ণ। 2 এর পরিপূরকটা একটু মনোযোগ দিয়ে দেখো। 2 এর পরিপূরক খুবই সোজা। তুমি যদি একের পরিপূরক বুঝো, 2 এর পরিপূরক বোঝা কোনো ব্যাপারই না। কেমনে 2 এর পরিপূরক বুঝবো? দেখো, তুমি এই যে একের পরিপূরক পর্যন্ত করছো, 2 এর পরিপূরক বের করতে হলেও তোমাকে একের পরিপূরক আগে করা লাগবে। একের পরিপূরক ছাড়া তুমি 2 এর পরিপূরক করতে পারবা না। মানে তুমি এখন -5 বুঝাবা, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে +5 কে 8 বিট রেজিস্টারে লেখো। এই যে দেখো, আমি +5 কে প্রথমে 8 বিট রেজিস্টারে লিখতে হবে। এটা তোমার করতে হবে 2 এর পরিপূরকে প্রকাশ করতে গেলে এটা করতে হবে। এরপরে তুমি এটাকে একের পরিপূরক করো। একের পরিপূরক করা মানে কি? 0 কে 1, 0 কে 1, 0 কে 1, 0 কে 1, 1 কে 0, 0 কে 1, 1 কে 0, এভাবে তুমি উল্টাই ফেলতে হবে। তাহলে কি করলা? একের পরিপূরক। কিন্তু আমরা তো একের পরিপূরক চাচ্ছি না, 2 এর পরিপূরক চাচ্ছি। হ্যাঁ, করতেছি। কিভাবে? এই একের পরিপূরকের সাথে তুমি 1 যোগ করবা। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে সেটা 2 এর পরিপূরক হয়ে যায়। দেখো, এখন আমি কিন্তু এই একের পরিপূরক, এই মাঝখানের লাইনের সাথে নিচে 1 যোগ করব। দেখো, 0 আর 1 যোগ করলে কত হবে? 1। হাতে কিন্তু কিছু নাই, আর বাকি সব কিছু যেমন আছে তেমনই থেকে যাবে। এই যেখানে 0 1 1 1 1 1, এই যে আমরা একের পরিপূরকের সাথে 1 যোগ করলাম, এটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। এটাই আমাদের কি? 2 এর পরিপূরক। আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে আমাদের -5 2 এর পরিপূরক পদ্ধতিতে। সো এখন বলো, তুমি কি বুঝতে পেরেছো যে এই প্রকৃত যে 3টা পদ্ধতি আছে, সেই 3টা পদ্ধতিতে আমরা প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন কিভাবে প্রকাশ করতে পারি, সেই জিনিসটা তুমি ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও।
তোমাকে তিনটা জিনিসই কিন্তু আমি বুঝাই দিয়েছি। তো এই জিনিসটা তুমি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু বলো যে জি ভাই বুঝতে পেরেছি। ওকে, অন্তরা জাহান বলতেছে ক্লিয়ার, পারভিন আক্তার বলতেছে জি বুঝতে পেরেছি, ফেরদৌস ইসলাম ক্লিয়ার, সুমাইয়া আক্তার ক্লিয়ার, হুমায়রা ইসলাম ওকে ভেরি গুড, ইফতি সবাই বলতেছে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো কথা। কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবেই, ঠিক আছে? সো মাথায় রেখো যেন কোনোভাবেই মিস না যায়, ঠিক আছে? কোনোভাবেই যেন মিস না যায়, এটা যেন মনে থাকে। আচ্ছা চলো, এটা যদি বুঝতে পারো তাহলে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে টপিকটা, সেটা হচ্ছে কোড। কোড সম্পর্কে আমরা আলোচনা করি। কোড জিনিসটা কি সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো, কোড হচ্ছে কম্পিউটারে আমরা এতক্ষণ পর্যন্ত এই +5 -5 এগুলোই বোঝানোর চিন্তা করতেছি। কম্পিউটার কি আর কিছু বোঝানোর প্রয়োজন পড়ে না? অবশ্যই পড়ে। ABCD বুঝাইতে হয়, সরেও সরে ক খ গ গ এগুলো আমাদের বুঝাইতে হয়, প্লাস মাইনাস বুঝাইতে হয়, দাড়ি কমা বুঝাইতে হয়, বিভিন্ন ইমোজি বুঝাইতে হয়, তাই না? কত কিছুই বোঝানো লাগে। তার মানে এই যে দেখো, কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক বা বিশেষ চিহ্নকে বোঝানোর জন্য বাইনারি বিটের এক অদ্বিতীয় বিন্যাস আছে। অর্থাৎ বাইনারি বিট দ্বারাই একটা বিন্যাস করে তোমাকে বোঝানো হয়, সেটাকে বলা হয় কোড। অর্থাৎ এই চিহ্নগুলো প্রকাশ করার পদ্ধতিটাই আসলে কি কোড। সো কোডের সংখ্যাটা পেয়ে গেছো। এখন এই কোডটা আমাদের বইতে কয়েক প্রকার কোডই আছে, আমাদের বইতে আলোচনা করা আছে এই BCD কোড এবং আলফা নিউমেরিক কোড। আবার এই আলফা নিউমেরিক কোডকে 3 ভাগে আমাদের বইতে আলোচনা করা আছে, ASCII কোড, EBCDIC কোড, ইউনিকোড। সো আমরা যদি এখানে দেখি যে এই BCD কোডটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, যার প্রতিটা অঙ্ককে 4 বিট বাইনারিতে রূপান্তর করে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি এখানে লেখো 78, এই 78কে প্রত্যেকটাকে বাইনারিতে রূপান্তর করবে 4 বিটে। 8 এর বাইনারি কত বলো তো? 8 এর বাইনারি যদি আমরা বের করতে যাই, মনে করো আমরা যদি এখানে 8 এর বাইনারি বের করতে যাই, তাহলে 8 এর বাইনারি হচ্ছে 100। তাহলে এখানে কয় বিট বাইনারি হলো? 4 বিট। 7 এর বাইনারি কত বলো তো? 7 এর বাইনারি হচ্ছে 111, এটা হচ্ছে আমাদের 7 এর বাইনারি, তাই তো? তো 3টা 1 লিখলে হবে না, এটাকে 4 বিটে নিতে হবে, তার মানে বাম পাশে একটা 0 দিয়ে দিতে হবে। তাহলে দেখো, এই 8কেও আমি 4 বিটে রাখলাম, 7কেও আমি 4 বিটে রাখলাম। তো এই প্রত্যেকটা অঙ্ককে যদি 4 বিটে আমি রূপান্তর করি, তাহলে সেটা হচ্ছে আমাদের BCD কোড। তাহলে এটা কয় বিটের কোড? এটা হচ্ছে আমাদের 4 বিটের কোড, ঠিক আছে? কোথায় ব্যবহার করা হয়? ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ভোল্ট মিটার ইত্যাদিতে এটা ব্যবহার করা হয়। এখন আসো, এই BCD কোড কয়েকভাবে আমরা প্রকাশ করতে পারি। একটা হচ্ছে 8421 BCD কোড, আরেকটা হচ্ছে 7421 BCD কোড, 5421, 2421, XS3, এগুলো হচ্ছে BCD কোডের মানে হচ্ছে কয়েকটা পদ্ধতি। এখন আসো, BCD কোডের পরে আমরা আসবো আলফা নিউমেরিক কোড। সো কম্পিউটার সিস্টেমেও 0-9 ছাড়া যে চিহ্নগুলো প্রকাশ করা হয়, এই চিহ্নগুলো প্রকাশ করার জন্য আমাদের আলফা নিউমেরিক কোড আছে। সেই আলফা নিউমেরিক কোডে আমরা আজকে EBCDIC ইউনিকোড নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডের প্রথমে আমরা যদি ASCII কোডটা নিয়ে আলোচনা করি, ASCII কোডটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে ASCII কোডের পূর্ণরূপ। আর ASCII কোড আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড। ASCII কোডটা কি? আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত কোড হচ্ছে আমাদের ASCII কোড। আর এই ASCII কোডটা প্রকাশ করা হয় ANSI এই কোম্পানি দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই ANSI এর পূর্ণরূপ, এই ANSI-টা হচ্ছে ASCII কোডটা প্রকাশ করে। এখন এই ASCII আবার দুই ধরনের হয়, ASCII 7, ASCII 8। ASCII 7, ASCII 8। এই ASCII 7 আর 8 এর মধ্যে পার্থক্যটা কি? দেখো, ASCII 7 হলো 7 বিটের কোড আর ASCII 8 হবে 8 বিটের কোড। যাই হোক, এই 7 বিটের কোডের মধ্যে এই দেখো এখানে 7টা কোড আছে, দেখছো? এখানে কয় বিট? 1 2 3 4 5 6 7। এই 7টা কোডের মধ্যে ডান পাশের যে 4টা কোড, সর্বডানের যে 4টা কোড, সেগুলোকে বলা হয় সংখ্যা, 4টা বিট, সেগুলোকে বলা হয় সংখ্যাসূচক বিট। আর সবচেয়ে বামে যে 3টা বিট, তাদেরকে বলা হয় জোন বিট। আর ASCII 8 এর ক্ষেত্রে এখানে তোমার সবচেয়ে ডানে যে বিটগুলো আছে 4 বিট, সেটা সংখ্যাসূচক বিট, আর পরের 3টা বিট হচ্ছে জোন বিট। তবে ASCII 8 এ তো একটা বিট বেশি, সেই একটা বিটটা হচ্ছে প্যারিটি বিট, সবচেয়ে বামে থাকে সেটা হচ্ছে প্যারিটি বিট। এটা কিন্তু তোমরা মানে তোমরা জানো। আর মনে করো যদি বলা হয় ASCII 7 দ্বারা কয়টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে, তুমি ডাইরেক্ট সূত্র ব্যবহার করবা। সূত্রটা কি? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক চিহ্ন প্রকাশ করা যাবে। 2 টু দি পাওয়ার n,
এই n এর মান কি হবে জানো? কয়টা বিট? ASCII 7 এ কয়টা বিট বলো তো? 60টা না? মানে 2 টু দি পাওয়ার 7 মানে 128। তার মানে ASCII 7 এ 128টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। যদি বলা হয় ASCII 8 এ কয়টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে, মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে ASCII 8 এ। তো বুঝতে পারছো যে ASCII 7 আর 8 এর মধ্যে পার্থক্যটি। এটা বিভিন্ন ধরনের কিবোর্ড, মাউস, প্রিন্টার, মনিটর ইত্যাদিতে এই আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ASCII কোডগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসো EBCDIC কোড। এটা জাস্ট বিসিডি কোডের নতুন সংস্করণ। বিসিডি কোড কয় বিটের ছিল? 4 বিটের। EBCDIC কোড হচ্ছে 8 বিটের। তার মানে বিসিডি কোড দিয়ে প্রকাশ করা যায় তো কয়টা অদ্বিতীয় সংখ্যা? 2 টু দি পাওয়ার 4 মানে 16টা অদ্বিতীয় সংখ্যা। আর EBCDIC যেহেতু 8 বিটের মানে এটা 2 টু দি পাওয়ার 8 মানে 256টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করতে পারবো। আচ্ছা, এরপরে আসো আমরা আলোচনা করব আমাদের ইউনিকোড। এই ইউনিকোডটা আসলে কি? ইউনিকোডটা হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণরূপটা হচ্ছে ইউনিভার্সাল কোড। এটা আমাদের কত? 16 বিটের কোড। এটা হচ্ছে আমাদের কয় বিটের কোড? 16 বিটের কোড, যেটা আবিষ্কার করে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন। এই দুটো কর্পোরেশনের একদল প্রকৌশলী এই কোডটা উদ্ভাবন করেন। এখন এই কোডটা উদ্ভাবনে কি লাভটা হয়েছে দেখো। যেমন ASCII কোডে কয়টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়? 256টা। কিন্তু দেখো পৃথিবীর যত ভাষা আছে সব ভাষার যদি তুমি বর্ণগুলা নাও 256টাই হবে? হবে না। দেখো বাংলা ভাষায় কতগুলা আমাদের বর্ণ আছে, ইংরেজি ভাষায় 26টাতে, বড় হাতের 26টা, আবার ছোট হাতের 26টা। তাহলে সব মিলে 256টা দিয়ে কি হবে সব দেশের ভাষা? হবে না। তার মানে কি আমরা কম্পিউটারে বাংলা লিখতে পারি না? পারি তো। কি জন্য? এই ইউনিকোডের জন্য। কেন? কারণ ইউনিকোড 16 বিটের কোড। আর 16 বিটের কোড মানে কয়টা অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে? 2 টু দি পাওয়ার 16। আর 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 6536। মানে এতগুলো অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে। তার মানে এর মধ্যে পৃথিবীর প্রায় সকল ভাষা যুক্ত করা যায়। এই জন্যই আমরা কম্পিউটারে এখন বাংলা ভাষা লিখতে পারি। তো বাংলা ভাষা লেখা যায় কার জন্য? ইউনিকোডের জন্য। ইউনিকোডের সুবিধায় কিন্তু আমরা বাংলা ভাষাটা লিখতে পারি। প্রায় সকল ভাষাই এই কোডের অন্তর্ভুক্ত এবং বাংলাও। তো চলো আমাদের কিন্তু আমাদের এই যে আলোচনাগুলো ছিল এই কোড পর্যন্ত, সেটাই আমাদের সংখ্যা পদ্ধতির একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা। সবগুলো টপিক তোমাদেরকে টাচ করা হয়েছে। সবগুলো টপিক মানে কোনো টপিক বাদ দেওয়া হয় নাই। তো এখন আমরা MCQ সলিউশন করব। সো কেমন লাগলো তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার ক্লাসটা? এখন আমরা MCQ আর CQ আলোচনা করব। সো এই এতক্ষণ যেটা পড়লা, যারা শুরু থেকে যুক্ত ছিলা, কেমন লাগলো সেটা একটু জানাও। আমরা এখনই MCQ আলোচনা করা শুরু করব। MCQ আলোচনার ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কোনটা অ্যান্সার, সেটা সঠিক হোক আর ভুল হোক। ভুল হলে তোমার সঠিকটা যখন জানা হয়ে যাবে তখন ভালোভাবে মনে থাকবে। এই জন্য কমেন্টের মাধ্যমে অবশ্যই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, পারভিন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে। মমতাজ বেগম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগছে। আসাদুল ইসলাম হীরা বলতেছে, হাজদা বলতেছে, তারপর হচ্ছে শেজদা আক্তার বলতেছে দারুণ ছিল ক্লাসটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেখো একসাথে কিন্তু আমরা সংখ্যা পদ্ধতি একটা ক্লাসে শেষ করে ফেলেছি। পুরাটা কিন্তু আমরা আলোচনা করছি, কোনো কিছু বাদ দেই নাই। তুমি দেখো, তোমার বইটা খুলে দেখো, সবগুলো টপিক আলোচনা করা হয়েছে। বরং কিছু কিছু জিনিস নতুন, যেমন অন্য ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এগুলো কিন্তু বইতে নাই, পাঠ্য বইতে দেখো কিন্তু নাই। কিন্তু আমাদের গত বছরের পরীক্ষায় কিন্তু বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো আসছে, এই জন্য দিচ্ছি। আমরা আজকে দেখবো, সৃজনশীল যখন দেখবো তখন দেখবা যেগুলো আসছে। ওকে, ভেরি গুড, অনেক ভালো। সবাই বলতেছে অনেক ভালো। যারা অনেক ভালো বলতেছে তোমরা শেয়ার করছো এখনো ভিডিওটা, বলো। শেয়ার না করলে কিন্তু খবর আছে, শেয়ার করে ফেলো। এবং তোমার পরিচিত কি কোনো HSC ফ্রেন্ড নাই, তাদেরকে মেনশন করে নিয়ে আসো। আচ্ছা, এই ক্লাসের PDF পাবো? হ্যাঁ পাবা, PDFটা পাবা, কোনো সমস্যা নাই। দেখো আমাদের তুমি হচ্ছে টাইটেলটা একটু ভালো করে পড়ো, তাহলে বুঝতে পারবা। দেখো এখন আসো আমরা চলে যাই কোথায়, আমরা কোথায় চলে যাব বলো? আমরা চলে যাব MCQ-তে। চলো আমরা MCQ নিয়ে একটু আলোচনা করি। সো আমাদের MCQ যদি আমরা দেখি, MCQ এই যে MCQ চলে আসছে, ঠিক আছে। তো চলো এই যে দেখো, বরিশাল বোর্ড 23 সালের প্রশ্ন দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে। একদম আপডেটেড প্রশ্ন দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। যে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কবে? মানে হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ভিত্তি হচ্ছে 20। এই কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কোন সভ্যতায়? মায়ান, রোমান, ভারতীয় না ব্যাবিলিয়ন? কোনটা হবে? অ্যান্সার হচ্ছে মায়ান। মনে রাখবা কি হবে? মায়ান। সবাই কিন্তু সাথে সাথে অ্যান্সার দিয়ে ফেলবা, ঠিক আছে। মনে করো যে
তুমি অ্যান্সার দিয়ে দিবা কেন? ক্লাসের সাথে তোমার একটা ইন্টারেকশন হচ্ছে, এবং তুমি যদি ভুল করো পরবর্তীতে রাইট অ্যান্সারটা দেখলে তোমার মনে থাকবে বেশি। ভুল না করে যদি রাইট অ্যান্সার দেখো তাহলে যতটুকু মনে থাকবে, ভুল করে রাইট অ্যান্সার দেখলে তখন মনে থাকবে বেশি। ওকে, আর যারা পারবো তারা তো দিবাই। এখন দেখো কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, একটু এগুলো কিন্তু আমরা পড়ছি, আজকের ক্লাসে পড়ছি। দেখো সেটা হচ্ছে কি, সেটাকে কি বলা হয়? বেস বা ভিত্তি বলা হয়। তো এটা কিন্তু আমরা আজকের ক্লাসে পড়ছি। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? মনে রাখবা 2 এর পরিপূরক পদ্ধতিতে শুধু যোগ ব্যবহার করা, যোগের মাধ্যমে কাজ করা হয়, যেটা আমরা একটু পরেই দেখব, যোগের মাধ্যমে কাজ করা হয়। এখন দেখো নিচের কোনটি 16 বিটের কোড? এটা রাজশাহী বোর্ড 16, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 16 সালে কিন্তু আসছে। নিচের কোনটি 16 বিটের কোড? একটু আগে আমাদের লাস্ট টপিক ছিল সেটা, ইউনিকোড 16 বিটের কোড, যেটা দিয়ে 2 টু দি পাওয়ার 16 সংখ্যক অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, মানে হচ্ছে কি কোড? ইউনিকোড। এরপরে আসো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? দেখো এগুলো কিন্তু সব পজিশনাল, এই হেক্সাডেসিমালও কিন্তু পজিশনাল, কিন্তু এই যে দেখো এটা হচ্ছে রোমান সংখ্যা, এটা কিন্তু নন পজিশনাল। তারপর নন পজিশনাল সংখ্যা কি হবে? নন পজিশনাল সংখ্যার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এরপরে আসো আমাদের 11 নম্বর প্রশ্ন, ঠিক আছে? ওই যে 10 নম্বর ডান পাশে আছে সেগুলো আমরা পরে দেখব। দেখো ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে, এই যে দেখো বলে দিয়েছে কিন্তু ভিত্তির উপর নির্ভর করে। যদি বলতো প্রধানত কয় প্রকার তাহলে কি বলতাম? এখন বলো, এখানে বলা আছে ভিত্তির উপর নির্ভর করে কত প্রকার। এটা যশোর বোর্ড 2017 সালে আসছে। দেখি এটার অ্যান্সার তোমরা দাও, তোমাদের থেকে অ্যান্সার নিব। এটার অ্যান্সার তোমরা দিবা যে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার। দেখো সবকিছুই কিন্তু তোমাদের আজকের এই ক্লাসে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। এমসিকিউ ক্লাস, এমসিকিউ দেখো এগুলো সব বোর্ড প্রশ্ন, সলিউশন করতে গেলে তুমি বুঝতে পারবা যে আসলে ক্লাসটা কতটা তোমার জন্য হেল্পফুল ছিল। ওকে, অ্যান্সার প্রশ্নের নাম্বারটা বলবা, যে 11 এত, সেটা একটু বলবা, ঠিক আছে? আচ্ছা 11 সি, সবাই বলতেছে গ গ গ নাম্বার অ্যান্সার 4টি। ওকে, ভেরি গুড, তোমাদের তাহলে পড়ায় কাজ দিছে, ঠিক আছে? বুঝতে পারছো তাহলে, ঠিক আছে? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার, বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তার মানে অ্যান্সার হবে কি গ নাম্বারটা। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? এই যে দেখো আবার আরেকটা চলে আসছে, প্রধানত। যখনই আসবে প্রধানত তখনই সেটা 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পজিশনাল আর একটা কি পজিশনাল, ঠিক আছে? একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল। ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল মানে দশমিক সংখ্যা পদ্ধতি, ভিত্তি হচ্ছে 10। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কত? এই যে চলে আসো, অক্টাল সংখ্যা পদ্ধতি 177 এর পরে। এখন বলো, তোমাকে যদি বলি আমি 10 এর পরে কত হয়, তুমি বলবে 11। এই 11টা আসছে কিভাবে বলো তো? ওই 10 এর সাথে 1 যোগ করলেই তো পরবর্তী সংখ্যাটা পাবো। তার মানে 177 এর পরের সংখ্যা মানে কি? 177 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে তো আমি পরের সংখ্যাটা পাবো। কিন্তু এটা কোন সংখ্যা পদ্ধতিতে? অক্টাল সংখ্যা পদ্ধতি। মানে তুমি যে যোগটা করবা এটা অক্টালে যোগ করতে হবে। তো যোগ কিন্তু আমি শিখাইছি। তাহলে এখন দেখো অক্টালে যোগ করব, 7 আর 1 যোগ করলে 8। 8 কি লেখা যাবে? 8 লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ এটা ভিত্তি সমান হয়ে গেছে। তো 7 আর 1 যোগ করলে যেহেতু 8 হয়, 8 লেখা যাবে না, 8 ভিত্তির সমান হয়ে গেছে। এই জন্য তুমি এটা থেকে ভিত্তির একবার বিয়োগ করে দিতে হবে। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। এখানে বসবে 0। হাতে কি থাকে? থাকে, হাতে 1 থাকে, সেই 1 এখানে যুক্ত হয়ে যাবে। এখন বলো 7 আর 1 যোগ করলে কত হয়? আবারও তো 8 হয় ভাই। 8 লেখা যাবে না কারণ এটা ভিত্তির সমান। তাহলে এই 8 থেকে আমরা ভিত্তিটা একবার বিয়োগ করে দিব। 8 থেকে 8 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে 0, ওই 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 এখানে বসছে আর হাতে থাকে 1, 1 এখানে চলে আসছে। 1 আর 1 যোগ করলে কত হয়? 2, মানে 200। অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে আমাদের গ 200। দেখছো অনেকে আবেগের বশবর্তী হয়ে 177 এর পরের সংখ্যা 178 অ্যান্সার দিয়ে আসবা, তুমি কিন্তু এইরকম ডাবল জিরো পেয়ে যাবা এটার মধ্যে, ঠিক আছে? তো অবশ্যই তোমাকে গ নাম্বারটা মানে যোগ করে, অক্টালের যোগ করে, যদি হেক্সাডেসিমাল বলে হেক্সাডেসিমালের যোগ করে তুমি এটা করতে হবে, পরের সংখ্যাটা বের করতে হবে। তো আসো আমাদের এটা আলোচনা করা হয়ে গেল। এখন আমরা আলোচনা করব 17 যেহেতু শেষ, আসো এরপরে হচ্ছে আমরা বিজোড় সংখ্যাগুলো আলোচনা করতে চাই, ঠিক আছে? 19। দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অক্টাল সংখ্যা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। 48C এর পরের মান কত? 48C, এটা পরের মান কত? দেখো এখানে যেহেতু সি আসছে আমি বুঝতে পারতেছি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, না তো সি আসতো না। তাহলে দেখো 4 এর পরে 8, 4 এর সাথে কত যোগ করলে 8 হয়? 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়। এরপরে 8 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে? 8 এর সাথে 4 যোগ করলে তো 12 হয়। হেক্সাডেসিমালে কি 12 আছে? না, কারণ হেক্সাডেসিমালে 9 এর পরে হচ্ছে এ, তারপরে হচ্ছে বি, তারপরে সি, তারপরে ডি, ই, এফ।
তো দেখো 9 এর পরে এ, এ মানে হচ্ছে আসলে 10, কারণ 9 এর পরে 10 আসার কথা ছিল, সে হচ্ছে এ, তার মানে 10 আসা মানে হচ্ছে এ, 11 আসা মানে হচ্ছে বি, 12 আসা মানে হচ্ছে সি। তার মানে এখানে দেখো এই যে দেখো 4 এর পরে 8, এই 4 এর সাথে 4 যোগ করলে হয় 8, সে 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, কিন্তু 12 তো লেখা যাবে না, লিখতে হবে কি সি, হেক্সাডেসিমেলে সি। আচ্ছা, তাহলে এর পরের সংখ্যা কি হবে, অনুক্রমটি এটার পরের মান কত হবে, তার মানে এই সি এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে পরের সংখ্যাটা আসবে। তাহলে এখন দেখো সি এর সাথে যদি আমরা যোগ করি 4, তাহলে কত হয়, সিটা মানে কি, সি এর সাথে এখন আমরা 4 যোগ করব, সি এর সাথে 4 যোগ করব, এটা কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমেলে আমরা বের করব। এখন বের করব তো ভাই ভালো কথা, কিন্তু হেক্সাডেসিমেলে যোগ করতে হবে, এই হচ্ছে কথা, কারণ এখানে সব হেক্সাডেসিমেলে যোগ হচ্ছে। তাহলে এখন সি এর সাথে তো 4 যোগ করা যায় না ভাই, তো এই জন্য সি এর জায়গায় আমরা সি রাখবো না, সি এর মানটা লিখবো, সি এর মান আসলে কত 12, মানে আমি এখন 12 এর সাথে 4 যোগ করব। দেখো আমি এখন তাহলে কার সাথে যোগ করব, 12 এর সাথে 4 যোগ করব। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে কি আমি এখন 4 আর 2 যোগ করব তারপরে 1 পরে যোগ করব, না, তুমি এখানে 12 এর সাথেই 4টা যোগ করা লাগবে। তো 12 এর সাথে 4 যোগ করলে কত হয়, 12 এর সাথে 4 যোগ করলে 16 হয়। তুমি কি 16 লিখতে পারবে এই জায়গায়, না, কারণ এটা ভিত্তির সমান হয়ে গেছে, তার মানে 12 আর 4 যোগ করলে 16 হয়, 16 কিন্তু লেখা যাবে না, তাহলে কি করতে হবে, ভিত্তি একবার বিয়োগ করে দিতে হবে, 16 থেকে 16 বিয়োগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 নিচে বসে যাবে, সেই 1 নিচে বসে যাবে, মানে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা আমাদের এত কষ্ট করার দরকার নাই, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা করতে পারি। কিভাবে দেখো, ক্যালকুলেটরে তুমি প্রথমেই ভিত্তিতে চলে যাবা, আমাদের বেজ মোডে 4 নম্বরে বেজ মোডে চলে যাবা, এরপর তুমি হেক্সাডেসিমেলে চলে আসো, এই যে HEX এই মোডে চলে আসো। আসার পরে এখন তুমি লেখো সি এর সাথে 4 যোগ করবা, তাহলে সি লেখো এখানে, এই যে সি, এই যে দেখো আমি সি লিখলাম, +4, এরপর ইকুয়াল দাও, কত হয় দেখো 10 হয়, আমি অ্যান্সার হচ্ছে 10। সো এটা ক্যালকুলেটরও করতে পারো, সেটা তোমাকে দেখাই দিলাম। এরপর আসো আজকে কোডে, আজকে 8, এটাতে সংখ্যাসূচক বিট কয়টি মনে আছে, আমি কিন্তু চিত্র দিয়ে দেখাইছি, ডান পাশের যে 4টা আছে সেই 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট, এরপরে 3টা হচ্ছে আমাদের কি, 3টা হচ্ছে আমাদের জোন বিট, বাকি একটা হচ্ছে প্যারিটি বিট, তার মানে 4টা হচ্ছে আমাদের সংখ্যাসূচক বিট। এরপর হচ্ছে বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত, ইউনিকোডের অন্তর্ভুক্ত, এটা তোমাদেরকে বলেছি কিন্তু একটু আগেই। এবার আসো আমরা এখানে আলোচনা করব প্যারিটি বিট যুক্ত কোড কত বিটের, প্যারিটি বিট যুক্ত, প্যারিটি বিট মানে হচ্ছে কি, ওই যে মনে আছে আমাদের হচ্ছে আজকি 8 এ প্যারিটি বিট ছিল, আজকি 7 এর মধ্যে কিন্তু কোনো প্যারিটি বিট ছিল না, 1 2 3 4 5 6 7, এটা ছিল আজকি 7, এরপরে 1 বিট যোগ হয়ে আজকি 8 হয়, আর এই একটা বিট হচ্ছে প্যারিটি বিট, তার মানে 8 বিটের কোড এটা, আজকে 8টা তো 8 বিটের কোড, তার মানে প্যারিটি বিট যোগ করতে হচ্ছে, এটা কয় বিটের কোড, 8 বিটের কোড। তো আমাদের এই সংখ্যা পদ্ধতি থেকে যেই প্রশ্নগুলো আমাদের বোর্ডে এসেছিল সেই বোর্ডের প্রশ্নগুলো আমরা আলোচনা করে ফেলেছি, বাকিগুলো হচ্ছে আমাদের এমনি এক্সট্রা। সো পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমাদেরকে হচ্ছে স্লাইডটা পিডিএফটা সবই দিয়ে দেওয়া হবে, সেখানের মধ্যে তোমরা দেখতে পারবা অবশ্যই, ঠিক আছে, যে বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করে ফেলবা। সো বোর্ডের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আলোচনা করে ফেলেছি আমরা। সো এখন আসো, এটা যেহেতু আমাদের আলোচনা হয়ে গেছে, এখন আমাদের সিকিউ সলিউশন করার পালা। আমরা এখন আমাদের সৃজনশীল, যে এখানের মধ্যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো পেয়ে যাবে, সবগুলো এমসিকিউ কিন্তু এখানে আছে। এখন আসো আমরা ঢাকা বোর্ড 2018 সালে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। ঢাকা বোর্ড 2018 সালে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো বলা আছে কোড কি, কোড কি একটু আগে সংখ্যা দেখাইলাম, ঠিক আছে। কম্পিউটারকে বোঝানোর জন্য বিভিন্ন প্রতীক, চিহ্ন, বিশেষ চিহ্ন, বর্ণমালা, এগুলো বোঝানোর জন্য আমাদের যে বাইনারি বিটের বিশেষ বিন্যাস, সেটাই হচ্ছে আমাদের কোড। আর 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে কি, ব্যাটারিটা ব্যাটারি শেষ, একটু অপেক্ষা করো, আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাটারি লাগে, 1 মিনিট ওয়েট করো, আমাদের হচ্ছে ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, তো আশা করছি এখন আবার দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ। দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক 3টি, সেই 3টি কি কি, 0 1 2,
এই তিনটা মৌলিক অঙ্ক থাকার কারণে এটাকে আমরা বলবো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। শেষ। এরপরে আসো, উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নাম্বার দশমিকে রূপান্তর করা। কি বলা আছে? রানা ও সুমি আইসিটি পরীক্ষায় কত এর মধ্যে, এই যে এত এর মধ্যে এত আর এত পাইছে, তাহলে কত এর মধ্যে, এই যে এত এর মধ্যে, তার মানে এটা হচ্ছে আমাদের পূর্ণ নাম্বার। এই পূর্ণ নাম্বারের মধ্যে এত আর এত পাইছে। এখন বলছে এই পূর্ণ নাম্বারটাকে দশমিকে রূপান্তর করে। এই পূর্ণ নাম্বারটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এই পূর্ণ নাম্বারটা বাইনারি সংখ্যা পদ্ধতি আছে। দেখো ভিত্তি কিন্তু 2 দেওয়া আছে, মানে এটা যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে, এটাকে আমরা রূপান্তর করে নিতে হবে দশমিকে। তাহলে বাইনারি থেকে দশমিকে কিভাবে রূপান্তর করে সেটা আমরা দেখব। দেখো আমরা এখানেই করে ফেলতে পারি এটা, তারপর আমরা এখানে ওকে, আমরা যদি এখানে একটু দেখি যে এই কিভাবে আমরা এটা রূপান্তর করতে পারি, তাহলে রূপান্তর করার ক্ষেত্রে মনে রাখবা যে এই যে বাইনারি থেকে দশমিক মানে হচ্ছে বাইনারি সংখ্যাটা কি আছে আমাদের এখানে 1 1 00 10, এই বাইনারিটাকে আমরা দশমিকে রূপান্তর করব। সো মনে রাখবা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম আর অক্টাল থেকে দশমিকে রূপান্তর নিয়ম, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরের নিয়ম সেম। তো নিয়মটা কি আমি একটু দেখাই। নিয়মটা হচ্ছে তুমি প্রথমে এই অঙ্কগুলোকে সিরিয়ালি লিখবা 1 1 0 0 1 0। আমি কি করলাম? সিরিয়ালি লিখলাম। এটাকে একটু গ্যাপ দিয়ে লিখি আমরা, হ্যাঁ, এই যে একটু গ্যাপ দিয়ে লিখলে ভালো হবে। এই যে দেখো আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে 1, একটু গ্যাপ দিয়ে লিখবো 1, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0। দেখো গ্যাপ দিয়ে লিখছি 1 1 00 10। এরপরে কি করবা? এদের সাথে ভিত্তিটা গুণ করে দিবা। এই যে ভিত্তিতে আছে, কোন ভিত্তিতে আছে? বাইনারিতে, মানে বাইনারি ভিত্তি 2, সবার সাথে আমরা এখন 2 গুণ করে দিব। দেখো সবার সাথে আমরা 2 গুণ করে দিব। ওকে, ভালো কথা, 2 গুণ করলাম। এরপর কি করব? এদের স্থানীয় মানটা লেখো। স্থানীয় মান কত? 0 কোন পজিশনে আছে? 0 নাম্বার পজিশনে। 1 নাম্বার পজিশনে। এরপর একটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এদের পজিশনগুলো লিখলাম। তাহলে দেখো একদম ডান পাশে 0 কত নাম্বার পজিশনে ছিল? 0 নাম্বার পজিশনে। তার মানে একদম ডান পাশের যে 0টা আছে তার পাশে যে 2 আছে, 2 এর পাওয়ার হবে ওই স্থানীয় মানটা। তারপরে 2 এর পাওয়ার কত হবে? এই 1 এর পজিশন কত ছিল? 1 নাম্বার পজিশনে ছিল। তার মানে এই 1 এর সাথে যে 2 আছে সেই 2 এর পাওয়ার হবে ওই 1, ওই পজিশনে 1 ছিল। এরপর দেখো এই শূন্যের উপরে যে পজিশন, এটা শূন্যটা কয় নাম্বার পজিশনে আছে? 2 নাম্বার পজিশনে। মানে শূন্যটা যেহেতু 2 নাম্বার পজিশনে আছে, তাহলে এর সাথে যেটা গুণ আকার আছে তার উপর পাওয়ার হবে আমাদের ওই 2। এরপর একটা 3 নাম্বার এখানে হবে 3, এরপর একটা 4 নাম্বার এখানে হবে 4, এরপর একটা 5 নাম্বার এখানে হবে 5। এবার কি করবা? এবারে সবগুলোকে যোগ করে ফেলো, সবগুলোকে যোগ করে ফেলো। এই সবগুলোকে আগে ব্র্যাকেট দিয়ে রাখো, ব্র্যাকেট দিয়ে যোগ করে ফেলো। শেষ। এই সবগুলোকে তুমি যোগ করে ফেলবা। যোগ করে ফেললেই তুমি ফলাফল পেয়ে যাবা, দশমিকের ফলাফল পেয়ে যাবা। তো দেখো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, প্লাস 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 সাথে 1 গুণ করলে 16ই হবে, প্লাস 0 এর সাথে যাই গুণ দাও না কেন সেটা 0 হবে, প্লাস 0 এর সাথে যাই গুণ দাও সেটা 0 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, সেই 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, প্লাস 0 এর সাথে যাই গুণ করো সেটা 0 হবে। এখন অ্যান্সার কত? যোগ করে ফেলে সবগুলা। 32 আর 16 যোগ করলে 48, 48 এর সাথে 2 যোগ করলে হবে 50, মানে 50। এটার মান কত? এটার মান হচ্ছে 50। এটা দশমিকে রূপান্তর করলে কত হবে? 50 হবে, 50। তার মানে 50টা হচ্ছে দশমিকে রূপান্তর। অ্যান্সার লিখবে কিভাবে? 1 1 00 10, এটা যে বাইনারিতে আছে এটার দশমিকটা হচ্ছে 50। শেষ। তো রূপান্তরটা আশা করি বুঝতে পেরেছো। তো মনে রাখবা এখানে ভিত্তিগুলো আমি দেখো প্রথমে সংখ্যাগুলোকে ফাঁকা ফাঁকা করে লিখলাম, এরপর সবার সাথে আমি ভিত্তি গুণ করে দিছি। তো আমাদের যেটা অক্টালে থাকতো তাহলে সবার সাথে 8 গুণ করে দিতাম, এটা যদি আমাদের হেক্সাডেসিমালে থাকতো সবার সাথে 16 গুণ করে দিতাম। তো এটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো গ নম্বরটা আমাদের হয়ে গেছে, আমরা এখন আলোচনা করব ঘ নম্বরটা নিয়ে, ঠিক আছে? যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য। এই যে এই প্রশ্নটা, যোগের মাধ্যমে পার্থক্য মানে যোগের মাধ্যমে বিয়োগ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় মোটামুটি মনে করে চলে আসছে, তোমার পরীক্ষায় প্রশ্ন মনে করো যে টাইপ করা হয়ে গেছে, ঠিক আছে? তোমার পরীক্ষায় এই যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে বিয়োগ, এই জিনিসটা চলে আসছে। এই যোগের মাধ্যমে বিয়োগটা আসলে কে করে জানো? 2 এর পরিপূরক পদ্ধতিতে। দেখো যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। তো এটা কিভাবে আসলে বিয়োগটা করে সেটা আমরা একটু দেখি, ওইটা দেখার মাধ্যমে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। মানে আরো কয়েকটা সৃজনশীল আছে, সেই সৃজনশীলগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে এই প্রশ্ন কয়বার রিপিট হয়েছে। আমি তোমাদেরকে এখনই দেখাই। দেখো প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে।
তো পরবর্তী প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2023। দেখো উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। তারপরে প্রশ্নটা কি, তার প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে। এখানে দেখো এ ও বি এর টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। বুঝতে পেরেছো? এরপরটা হচ্ছে দেখো রাজশাহী বোর্ড, দেখো উদ্দীপকে এক্স পরীক্ষা দুইটির ফলাফল পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা। এবার তুমি বুঝতে পারতেছো যতগুলো বোর্ড দেখালাম সবগুলো বোর্ডের মধ্যে এই প্রশ্নটা যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে পার্থক্য। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে কোন কয়েকটা টপিকের সংখ্যা পদ্ধতি থেকে খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে রূপান্তর, সব ধরনের রূপান্তর এক। 2 নাম্বার হচ্ছে তোমার এই হচ্ছে, যদি আমি ইম্পর্টেন্সের ভিত্তিতে বলি তাহলে 1 নম্বরে থাকবে কি জানো, 1 নম্বরে থাকবে এই 2 এর পরিপূরকের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগটা, যেটা এখন আমি করাবো, যোগের মাধ্যমে বিয়োগ 1 নম্বরে। 2 নম্বরে থাকবে হচ্ছে রূপান্তর। 2 নম্বরে কি থাকবে? রূপান্তর। 1 নম্বরে থাকবে পরিপূরকের মাধ্যমে এই যে যোগের মাধ্যমে বিয়োগ, 2 নম্বরে থাকবে সংখ্যা পদ্ধতি রূপান্তর। এই দুইটা টপিক পড়লে কমন চলে আসছে, ঠিক আছে। এই দুটো টপিক পড়লে সংখ্যা পদ্ধতি থেকে প্রশ্ন কমন। ওকে, তো চলো এখন আমরা আলোচনা করি যে আমাদের যে প্রশ্নে আমরা ছিলাম সেই প্রশ্নের কাছে চলে যাই। ঢাকা বোর্ড 2018 সালে, এই যে দেখো যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নাম্বার। তাহলে রানার মার্ক কত ছিল? রানার মার্ক ছিল 62 মানে অক্টালে, আর সুমিরটা ছিল কত? সুমিরটা ছিল হচ্ছে 2F। তো রানা হচ্ছে 62, সুমি হচ্ছে 2F। ওকে, তো রানারটা হচ্ছে 62, রানা তারটা হচ্ছে 62 যেটা অক্টালে আছে, আর সুমি তার মার্কটা কিসে আছে? হেক্সাডেসিমেলে 2F। এটা লিখে রাখলাম যেন সাইডে না যেতে হয়। এখন বলছে এদের এই যে এ হচ্ছে এত মার্ক পাইছে, সে হচ্ছে এত মার্ক পাইছে। এখন তাদের মার্কের মধ্যে পার্থক্য, মনে করো একজন পেলে 100, একজন পেলে 50, তাহলে মার্কের মধ্যে পার্থক্য কত? 100 থেকে 50 বিয়োগ করলে 50। আমরা বিয়োগ করে পার্থক্য বাই করি, বাট এই পার্থক্যটা যোগের মাধ্যমে বের করব। কিভাবে বের করব? দেখো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এদেরকে বাইনারিতে রূপান্তর করে ফেলো, বাইনারিতে রূপান্তর করে ফেলো। তো আমরা বাইনারিতে রূপান্তর করব। তো প্রথমে 62কে যদি বাইনারিতে রূপান্তর করি, যে 62 8, এটাকে বাইনারিতে রূপান্তর, দেখো অক্টাল থেকে বাইনারি রূপান্তর কিন্তু এখন শিখা হয়ে যাচ্ছে। কিভাবে? অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা 4 to 1 এই কোডটা ব্যবহার করে থাকি। সো এখন দেখো 2 বানাইতে হলে এখানে কাকে কাকে যোগ করলে 2 হয়? কাউকে যোগ করার দরকার নাই, 2 তো আসেই ভাই। 2 একা নিজেই 2 হয়ে যায়, তার মানে যাকে নিলেই 2 হয়ে যাচ্ছে তার নিচে শুধু 1 দিব, বাকিগুলো 0 হয়ে যাবে। তার মানে এই 2 এর মান হচ্ছে আমাদের 0 1 0। এই 6 এর মান কি হবে ভাই? এই 6 এর মান হবে আমাদের কাকে কাকে যোগ করলে 6 হয় বলো তো? 4 আর 2 কে যোগ করলে 6 হয়, তার মানে 4 এর নিচে 1 হবে, 2 এর নিচে 1 হবে, বাকিটা হয়ে যাবে 0। তার মানে এটা হবে 1 1 0। তাহলে 62 এর বাইনারি কত পেয়ে গেছি আমরা? এই যে 62, এটার বাইনারি আমরা পেয়ে গেছি 1 1 0, তারপর হচ্ছে 0 1 0। এটা হচ্ছে তার বাইনারি। ওকে ফাইন, ভালো কথা, এটা পেয়ে গেছি। এখন দ্বিতীয় কাজ হচ্ছে সুমির মার্কটাকেও তুমি এখন বাইনারিতে রূপান্তর করবা। সুমির, আচ্ছা এখানে অক্টাল চিহ্ন দিয়ে রাখছে, এটা তো হেক্সাডেসিমাল, এটা হচ্ছে 16। এখন এই সুমি বাইনারিতে কত পাইছে সেটা কিভাবে বের করব? দেখো সুমি পাইছে হচ্ছে 2F, তাই তো? তাহলে এখন এইটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা 8421 এই কোডটা ব্যবহার করব। তাহলে এখন F মানে আসলে কত বলো তো? F মানে আসলে হচ্ছে 15, কারণ দেখো 9 এর পরে আমরা ব্যবহার করি A, তারপরে B C D E F। তাহলে 9 এর পরে A মানে হচ্ছে আসলে 10, B মানে হচ্ছে 11, C মানে 12 13 14, F মানে হচ্ছে 15। তার মানে আমরা বুঝতে পারছি F হচ্ছে 15। এখন বলতো কাকে কাকে যোগ করলে 15 হয়? 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15। ভাই সবাইকে যোগ করা লাগে, তার মানে সবার নিচে 1 দেব। তার মানে F মানে হচ্ছে 4টা 1। আর 2 মানে হচ্ছে কাকে যোগ করলে 2 হয় বলো তো? কাকে যোগ করলে এখানে 2 হবে? এখানে আমরা শুধু 2 কে নিলেই 2 হয়ে যায়, তার মানে 2 এর নিচে 1 হবে, বাকিগুলো হয়ে যাচ্ছে আমাদের 0। তার মানে এটার মানে হচ্ছে 0 0 1 0। এখন এটার বাইনারিটা কি? 0 0 1 0, এরপর হচ্ছে 4টা 1, শেষ। এটাই হচ্ছে এটার বাইনারি। সো 2F এর বাইনারিও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন তোমাকে একটু হিসাব করে দেখতে হবে যে কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তোমাকে এখন বুঝতে হবে কার মার্কটা, মানে কোন মানটা ছোট আর কোন মানটা বড়। তো তুমি দেখো তো এখানে কোন মানটা ছোট, খেয়াল করো তো কোন মানটা ছোট। তোমার কাছে কি মনে? তুমি বলতে ভাই বাইনারি মান দেখে আমার বুঝতে কষ্ট হয় না, এটা তোমার বুঝতে হবে। যদি না বুঝতে পারো তাহলে কিভাবে করতে পারো সেটাও আমি বলে দিব। দেখো তুমি প্রথমে দেখো এখানে হচ্ছে কয় বিট? 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টা বিট আছে। এখানে কয় বিট দেখো তো? 1 2 3 4 5 6, লাস্টে আরো 2টা আছে। বাম পাশে জিরোর কোনো ভ্যালু নাই, আমি বাম পাশে জিরোগুলো না লিখলেও হবে।
তো এখন দেখো দুইটাই 6 বিটের, এটাও 6 বিটের, এটাও 6 বিটের। ভাই কেমনে বুঝবো এখন কোনটা বড়? কিন্তু দেখো এটা শুরুতে আছে 1, এটা শুরুতেও আছে 1। আচ্ছা, প্রথম দুইটা সেম, মারামারি লাগতেছে এখন, ঠিক আছে? দেখো হিসাব করবা কেমনে আমি বলি। প্রথম দুইটা সংখ্যা যদি হিসাব করতে যাও, একটা যদি 4 বিটের হয়, একটা যদি 3 বিটের হয়, তাহলে যেটা বেশি বিটের সেটা বড় সংখ্যা, শেষ। যদি দুইটা সেম হয়, মনে করো 1 0 1 1 1 1 0 1, যদি দুইটা সংখ্যা সেম হয়, ঠিক আছে, মনে করো এই দুইটা সংখ্যা সেম, এই দুইটা সংখ্যা হচ্ছে সেম, তাহলে ভাই কোনটা বড় কোনটা ছোট কেমনে বাইর করব? তো মনে রাখবা দুইটা সংখ্যা যদি সেম হয় তাহলে বের করার নিয়ম হচ্ছে একদম বাম পাশে, এটা কয় বিটের? এটা হচ্ছে 7 বিটের, এটাও 7 বিটের। এখন কোনটা বড় কেমনে বুঝবা? দেখো বাম পাশ থেকে হিসাব করা শুরু করবা। বাম পাশে এটা 1, এটা 1, তার মানে দুইটার মান সেম আছে, তার মানে ঠিক আছে, এটা বাদ, হিসাব বাদ। তাহলে পরেরটায় যাই, এটার মান 0, এটার মানও 0, দুইটাই সমান, তাহলে এটার হিসাব বাদ। এটার মান 1, এটার মান 1, দুইটাই সেম, তাহলে এটার আর এটার হিসাব বাদ। এটার মান 1, এটার মান 1, এরাও সেম, মারামারি করে কোনো লাভ নাই, দুইটাই যেহেতু সমান শক্তিশালী। কিন্তু এখানে আসো, এটার মান 0, কিন্তু এটার মান 1, তাহলে কে বড়? এটা বড়, তার মানে এটা যেহেতু বড় হয়ে গেছে, তার মানে নিচের সংখ্যাটা বড়। এখন তুমি এখানে যদি যুদ্ধ লাগাও, তাহলে দেখো এটার মানও 1, এটার মানও 1, দুইটাই সেম, মারামারি করে লাভ নাই। কিন্তু এইটা হচ্ছে 1, কিন্তু এটা হচ্ছে 0, তাহলে কি এ বড় হয়ে গেল, তার মানে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা, শেষ, সোজা হিসাব। এটা হচ্ছে আমাদের কি বড় সংখ্যা। তো বড় সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা। তো এখন ভাই কেন বড় সংখ্যা নির্ণয় করছি? কারণ আমরা ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে কি বুঝলাম? ছোট সংখ্যা নির্ণয় করতেছি কেন? ছোট সংখ্যা নির্ণয় করতেছি কারণ ছোট সংখ্যাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, এই জন্য আমরা ছোট সংখ্যা নির্ণয় করতেছি। তাহলে দেখো ছোট সংখ্যাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, ছোট সংখ্যাটা আসলে আমাদের কত? ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে 1 0, তারপর হচ্ছে 4টা 1, এটাকে 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করতে হলে এটাকে আগে 8 বিট রেজিস্টারে বসাইতে হয় না? 8 বিট রেজিস্টারে বসাইতে হয়। মানে এটাকে আমরা এখন লিখব যে 1 0, এই 4টা 1 কে 2 এর পরিপূরক করে, ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে? 2 এর পরিপূরক করে। তো 2 এর পরিপূরক করব কিভাবে? 2 এর পরিপূরক করব আমরা প্রথমে এটাকে 8 বিটে বসাইতে হবে। তাহলে প্রথমে এটা আছে কয় বিটে? 6 বিটে আছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে বাকি দুইটা বিট 0 দিতে হবে। প্রথমে এটাকে আমরা 8 বিট রেজিস্টারে বসাবো, ঠিক আছে? 8 বিট রেজিস্টার, এটাকে 8 বিট রেজিস্টারে আমরা বসাইলাম। এরপরে 2 এর পরিপূরক করতে হলে আগে 1 এর পরিপূরক করা লাগে, তার মানে এই উল্টাই দিতে হবে। 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তার মানে এটা আমরা কি করলাম? এটা করলাম 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক করলাম। এরপরে 1 এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করব, তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 1 যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, এরপরে 0 এর জায়গায় 0। দেখো আমরা কিন্তু এই দ্বিতীয় লাইনের সাথে 1 যোগ করতেছি, উপরেরটা কিন্তু না, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতেছি। তো 0 আর 1 যোগ করলে 1, 0 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় 0, এই 0 এর জায়গায় 0, 1 0 1 1, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এখানে কিন্তু পেয়ে গেলাম যে হচ্ছে 2 এর পরিপূরকটা আমরা কিন্তু পেয়ে গেছি এখানে। তাহলে আমরা এই যে সংখ্যাটা আছে সেটা 2 এর পরিপূরকটা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমরা কি করব? তাদের মার্কের নাম্বারের পার্থক্য বের করব। এবার নাম্বারের পার্থক্যটা কেমনে বাই করি দেখো। রানা ও সুমির, রানা সুমি তো ছিল না, রানা ও সুমির নম্বরের পার্থক্য। দেখো পার্থক্য বের করবো কিন্তু যোগ করে। কিভাবে? প্রথমে যেটা বড় ছিল, রানার মার্কটা সম্ভবত বড় ছিল, এই যে এই মার্কটা বড় ছিল, এই বড় মার্কটা তো আমরা 2 এর পরিপূরক করে নেই, বড় মার্কটা যেটা আছে সেটাই রেখে দেব। বড় মার্কটা কি? 1 1 0 0 1 0। তো প্রথমে তুমি ওই মার্কটা লিখে ফেলো, 1 1 0 0 1 0, রানার মার্কটা লিখে ফেললাম। এরপরে যেটাকে 2 এর পরিপূরক করলাম সেই মানটা লেখো। 2 এর পরিপূরক করলাম সুমির মার্ককে, এই যে সুমির মার্ককে 2 এর পরিপূরক করলাম। 2 এর পরিপূরক করার পর কি পেলাম? এটা পেলাম না? এটা এখন তুমি লেখো, এই যে 1, তারপর হচ্ছে 3টা 0, তারপর হচ্ছে কি 1 0, তারপর হচ্ছে 1 1। দেখো রানার মার্ক লিখলাম, সুমির মার্ক লিখলাম। এখন ভাই কাজ কি? এখন আমরা এই দুটাকে যোগ করে ফেলবো। তো এখানে বাম পাশ খালি খালি লাগে, তুমি চাইলে বাম পাশে 2টা শূন্য দিতে পারো, কারণ বাম পাশে শূন্য দিলে কোনো সমস্যা নেই, এটা আমরা যোগ করতেছি। তো রানা আর সুমির মার্ক এখন আমরা যোগ করব। যোগ করলে দেখো কি আসে অ্যান্সার। 0 আর 1 যোগ করলে হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, 0 আর 0 যোগ করলে হয় 0, 0 আর 0 যোগ করলে হয় 0। এটা কিন্তু বাইনারি যোগ। 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো?
এক আর এক যোগ করলে কিন্তু 2 হয়। 2 কি লেখা যাবে? 2 লেখা যাবে না, কারণ এটা আমরা বাইনারি যোগ করতেছি। বাইনারির ভিত্তি 2, আমাদের যোগফলও 2 আসতেছে। 2 সরাসরি লেখা যাবে না ভাই, তাহলে আমরা ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। 2 থেকে 2 বিয়োগ করলে 0, তার মানে এক আর এক যোগ করলে আমাদের 0 হবে। আর যেহেতু 2 একবার বিয়োগ করা লাগছে, সেজন্য হাতে 1 উপরে চলে আসছে। এবার দেখো, এক আর এক যোগ করলে আবার কত হবে? 0, হাতে থাকবে 1। এক আর এক যোগ করলে আবার কত হবে? 0, হাতে থাকে 1। তারপরে এক আর এক যোগ করলে কত হয়? 0, হাতে থাকে 1। সো এক আর এক যোগ করলে 0 হয়, তাই না? তো এখন দেখো হাতে 1 আছে, সেই 1 এখন কি সরাসরি বসে যাবে। এখন এখানে একটা কথা আছে, আমরা 8 বিটের যোগ করতেছি, কিন্তু এখানে তুমি যদি খেয়াল করো অ্যান্সার বাইর হয়েছে কয় বিটে? 1 2 3 4 5 6 7 8 9, 9 বিটে বের হয়েছে। তো মনে রাখবা, যদি 9 বিটে বের হয় এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে কি বলা হয়? ক্যারি বিট। 9 নাম্বার বিটটাকে আমরা হিসাব করি না, ক্যারি বিট এটা ওভারফ্লো, এটাকে হিসাব করা হয় না। এখানে লিখে দিবা ক্যারি বিট অগ্রহণযোগ্য বা হিসাব করা হয় না। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক্যারি বিট বাদে বাকি যে 8টা আছে সেটা। তার মানে তাদের নাম্বারের পার্থক্য কি? তাহলে এখন লিখবা রানা ও সুমির নাম্বারের পার্থক্য। দেখো আমরা কিন্তু যোগই করলাম, যোগ করেই বের করলাম। রানা ও সুমির, কি লিখলাম? সমুরি লিখলাম। সুমির নম্বরের পার্থক্য, রানা ও সুমির নম্বরের পার্থক্য। তাহলে কত বের হলো আমাদের? 1 2 3 4 5 6, 6টা শূন্য তারপরে 1। 6টা শূন্য, বাম পাশে 6টা শূন্য লেখা লাগে না, আমার পার্থক্য হচ্ছে 1 1, বাইনারিতে এত। তো এতটুক লিখলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। কিন্তু তুমি যদি চাও এটাকে হচ্ছে দশমিকে রূপান্তর করে দেখাইতে পারো, তখন তুমি 11কে তুমি একটু দশমিকে রূপান্তর করে দেখাইলে আর কি। 11কে দশমিকে তুমি চাইলে রূপান্তর করে দেখাইতে পারো। তো 11কে দশমিকে রূপান্তর করলে কি করতে হয়? বাইনারি থেকে দশমিকে রূপান্তরের নিয়মটা তুমি ভালো করেই জানো। তুমি হচ্ছে প্রথমে এই 1 আর 1কে ফাঁকা করে লিখবা, এর সাথে ভিত্তি গুণ করে দিবা, কারণ এটার ভিত্তিও 2, এটার ভিত্তিও 2। এরপরে এটা হচ্ছে 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশনে, মানে এটা 0 নাম্বার পজিশন, এটা 1 নাম্বার পজিশনে। এবার এই দুইটা যোগ করে দাও, তাহলে কত হবে? এটা হবে 2 + 1 মানে 3। মানে তাদের নাম্বারের পার্থক্য আসলে কত? 3। তাদের নাম্বারের পার্থক্য কত? 3। এটা কিন্তু আমাদের হয়ে গেল, শেষ, তুমি পেয়ে গেলে 4 মার্ক। এখন তুমি দরকার এটা একটু শুদ্ধি পরীক্ষা করে নিবে ক্যালকুলেটরের মাধ্যমে। কিভাবে? দেখো রানার মার্ক কত ছিল একটু দেখো তো। তুমি যদি এখানে খেয়াল করো রানার মার্কটা কত ছিল? রানার মার্ক ছিল হচ্ছে আমাদের 62 অক্টালে। আচ্ছা, রানার মার্ক ছিল 62 অক্টালে, বুঝতে পারলাম ভাই, 62 অক্টালে ছিল। আর সুমির মার্ক ছিল কত? এই যে রানার মার্ক ছিল 62 আর সুমির মার্ক ছিল 2f হেক্সাডেসিমেলে। তাহলে রানার মার্কটা আসলে ডেসিমেলে কত সেটা আমরা একটু দেখি। তাহলে অক্টালে আগে যাই, তুমি ক্যালকুলেটরে অক্টালে যাবা, যাওয়ার পরে 62 লেখো। 62 লিখে এটাকে তুমি, এই 62কে লিখে এটাকে তুমি ডেসিমেলে আনো। তার মানে রানা আসলে 50 পাইছিল। কত আসছে এখানে? 50। তার মানে রানা আসলে কত পাইছে? রানা আসলে পাইছিল 50। এরপরে সুমি পাইছে 2f। আচ্ছা 2f মানে কত? 2f হচ্ছে হেক্সাডেসিমেলে আছে, তার মানে তুমি আগে হেক্সাডেসিমেল মোডে যাও, এরপরে তুমি 2f এটা লেখো। লেখার পরে তুমি এখন ডেসিমেলে রূপান্তর করো, কত হয়? 47। তার মানে সুমি পাইছে কত? 47। দেখো তো এদের মধ্যে নাম্বারের পার্থক্য আসলে কত? 3। আমরা এতক্ষণ যে কাহিনী করে 3 বাইর করছি দেখছো, তার মানে সেটা ঠিক আছে। তো তোমার অ্যান্সার কিন্তু ঠিক আছে, এভাবে হচ্ছে তুমি পার্থক্য বের করতে পারো। তো সেম ভাবে এরকম আমাদের এখানে বাকি প্রশ্নগুলো কিন্তু তুমি এখন সমাধান করতে পারবা। দেখো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে র্যাডিক্স পয়েন্ট কি, যেটা সংজ্ঞা আমি তোমাকে স্লাইডে দেওয়া আছে। 9 + 7 = 20 কিভাবে হয়? 9 আর 7 যোগ করলে 16 হয়, 16-এর অক্টাল হচ্ছে আসলে 20, ঠিক আছে? তার মানে 9 আর 7 যোগ করলে সেটাকে অক্টালে রূপান্তর করলে 20 হয়। এই সংখ্যাটিকে নতুন সংখ্যা পদ্ধতিতে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হবে। সংখ্যা দুইটাকে যোগের মাধ্যমে নির্ণয় করা হয়। সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? 4 বিটের কোড ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো এগুলো করতে পারবা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা করতে পারবে। এই যে দেখো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এরপরে হচ্ছে ফলাফলটাকে বাইনারি ও অক্টাল সংখ্যায় রূপান্তর করো। এই যে ফলাফলটা আছে হেক্সাডেসিমেল, এটাকে তুমি বাইনারিতে রূপান্তর করবা, অক্টালে রূপান্তর করবা, সেটা জানতে চাইছে, আর কিচ্ছু না। তো আস্কি কোড, আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। আলফা নিউমেরিক কোড হচ্ছে বর্ণ চিহ্ন, এগুলো বিশেষ প্রতীক, এগুলো কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। আস্কিও তারই অন্তর্ভুক্ত, তার মানে আস্কি একটা আলফা নিউমেরিক কোড। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে? কোনো সংখ্যার সাথে যদি ধনাত্মক ঋণাত্মক সংখ্যা চিহ্নযুক্ত থাকে তখন তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে। শেষ। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল সংখ্যা পদ্ধতির, একদম A to Z সব কিছু আলোচনা করা হয়েছে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, MCQ এবং CQ সব কিছু আমরা আলোচনা করে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাতে পারো। আমরা ক্লাসটা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এখন শেষ করব।
নেক্সট ক্লাস কবে স্যার? ঐশী সরকার বলতেছে নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন বিকাল 3টায়, আগামী পরশুদিন বিকাল 3টায়। আজকে আমাদের কয় তারিখ? আজকে 6 তারিখ। 8 তারিখ বিকেল 3টায় আবার আমাদের পরবর্তী ক্লাস, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব, যেখান থেকে একটা প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। আজকের ক্লাসটা কেউ যদি মনোযোগ দিয়ে করে থাকো এবং যে যে টপিকগুলো পড়তে বললাম সেই টপিক পড়ো, ইনশাআল্লাহ তোমার একটা প্রশ্ন কমন পড়ে যাবে। অনেক সুন্দর করে বুঝেছেন মমতাজ বেগম বলেছেন, ওকে ভেরি গুড। ওকে, তো তোমাদের পরিচিত যারা আছে পরীক্ষার্থী তাদেরকে একটু জানাই দিবা যে আমাদের কিন্তু 45 ডেজের যে চ্যালেঞ্জটা আছে সেটা কিন্তু যেন সবাই করে, যেন সবার জন্য হেল্প হয়, এই জন্য সবাইকে একটু জানাই দিবা, ঠিক আছে? ঐশী সরকার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর হচ্ছে সজীব হোসেন ধন্যবাদ। এরপর কি বাংলা, হ্যাঁ রুটিনটা দেখো, রুটিনে যেটা আছে সেটাই হবে। কোড কবে পড়াবেন? কোড তো পড়ানো হয়ে গেছে। কিসের কোড কথা বলতেছো? চতুর্থ অধ্যায় না পঞ্চম অধ্যায়ের কথা? তৃতীয় অধ্যায়ে যে কোড আছে সেই কোড সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আমাদের আলফা নিউমেরিক কোড, বিসিডি কোড, ইবিসিডি, এসি কোড এগুলো আলোচনা করে দেওয়া আছে। আর যে যে অধ্যায় চতুর্থ অধ্যায়ের সময় চতুর্থ অধ্যায়ের কোড, পঞ্চম অধ্যায় পড়ানোর সময় পঞ্চম অধ্যায়ের কোড আলোচনা করা হবে, সমস্যা নাই। তবে 5টা অধ্যায় পড়ানো হবে ইনশাল্লাহ। ভাই রূপান্তর নিয়ে আর ক্লাস নেবেন না? না, রূপান্তর নিয়ে আর কোনো ক্লাস হবে না। তুমি যদি রূপান্তরের সমস্যা থাকে তোমার, তুমি একটু পেজগুলো স্ক্রল করো। হ্যাঁ, আমি এইচএসসি 24, 25, 26 এদের জন্য ফ্রি ক্লাস নিয়েছি পর্বভিত্তিক, ওইখানে দেখবা রূপান্তরের ক্লাস করানো আছে। একটা ক্লাসের মধ্যে একদম সবগুলো রূপান্তর, যতগুলো রূপান্তর আমি দেখাইছি সবগুলো রূপান্তর হাতে ধরে ধরে, মানে হচ্ছে একদম দশমিকের জন্য কি হবে সবগুলো কিন্তু তোমাকে বুঝিয়ে দেওয়া আছে। তো সেজন্য রূপান্তরের যদি সমস্যা থাকে তুমি ওই ফ্রি ক্লাসটা দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ রূপান্তর পড়াতে গেলে মিনিমাম 2 ক্লাস লেগে যাবে। সো 45 দিনে যদি আইসিটিতে একটা টপিকে 2 ক্লাস লেগে যায় তাহলে তো সমস্যা, তাই না? তারপর যতটুকু পড়ানো দরকার ততটুকু আমি পড়াইছি, বাকি অংশটা যদি তুমি না পারো, এখন রূপান্তর কিছুই না পারো, তাহলে ওই ক্লাসটা তুমি দেখে নাও। এই ফ্রি ক্লাসটাই আছে আমাদের পেজের মধ্যেই আছে, তুমি একটু স্ক্রল করে দেখে নাও। ওকে, ঠিক আছে। সো ক্লাসটা তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাস আগামী পরশুদিন, অর্থাৎ আমাদের আগামী পরশুদিন হচ্ছে আমাদের 8 তারিখ বুধবার বিকেল 3টায় ক্লাসটা হবে। তো সবাই ওই টাইমে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।